আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। শুরু করবো, একটু পরে শুরু করবো। 1 মিনিট 10 সেকেন্ড সময় নেব। হ্যাঁ, এই তো শুরু করবো এখনই। আর আর 20-25 সেকেন্ড সময় নিচ্ছি, তারপর শুরু করে দিব। আচ্ছা, আমরা পড়া শুরু করে দিই। তো আমি গতদিন আপনাদের দেখাইছিলাম যে বৃত্তের ক্ষেত্রফল রিলেটেড, হ্যাঁ, বৃত্তের ক্ষেত্রফল রিলেটেড অঙ্কগুলো করছিলাম। আচ্ছা, আমরা আজকে ওইটা থেকে শুরু করব যেখানে শেষ করেছিলাম, তারপর অঙ্কটা থেকে। ঠিক আছে, আমি কালকে করেছিলাম হচ্ছে 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোন ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল, তাই না? 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোন ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল মেবি এটা করাইছিলাম, তাই কি না? লাস্ট অঙ্কটা কি ছিল, এটাই ছিল কিনা একটু বলবেন আমাকে, একটু মনে করাই দিলে বেটার হচ্ছে। 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোন ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল, লাস্ট অঙ্ক কি এটাই ছিল? হ্যাঁ, এই অঙ্কটা ছিল লাস্ট। আমরা তাহলে আজকে শুরু করব। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আজকে আমরা শুরু করব ওই একই 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোন ত্রিভুজের অন্তবৃত্তের ক্ষেত্রফল। 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোন ত্রিভুজের অন্তবৃত্তের ক্ষেত্রফল 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট। এবং আজকে ক্লাসটা একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ দিয়ে ভরপুর। ঠিক আছে, অ্যাডভান্স লেভেলের ম্যাথ মানে আমি বোঝাচ্ছি যে সচরাচর অঙ্ক না, সচরাচর যে অঙ্কগুলো আসে ওইগুলো না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোন ত্রিভুজের অন্তবৃত্তের ক্ষেত্রফল কত? অন্তবৃত্তের ক্ষেত্রফল কত? অন্তবৃত্তের ক্ষেত্রফল কত? 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোন ত্রিভুজের অন্তবৃত্তের ক্ষেত্রফল। আচ্ছা, কোন সমবাহু ত্রিভুজের, এখানে সমবাহু কথাটা উল্লেখ থাকবে। ঠিক আছে, কোন সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ক্ষেত্রফল, তার মানে একটা সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3, এটা 3, এটা 3, এটা 3, মানে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 3, a = 3। এখন এই ত্রিভুজের অন্তবৃত্ত মানে আপনারা সবাই জানেন যে ত্রিভুজটা কি থাকে, ত্রিভুজের ভেতরে থাকে এবং 3 বাহুকে স্পর্শ করে যায়, সেটাকে বলা হচ্ছে অন্তবৃত্ত, তাই তো? তাহলে এই অন্তবৃত্ত এরকম হবে, এটা হলো এই ত্রিভুজের ভেতরে অন্তবৃত্ত। এখন এই অন্তবৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র কি? অন্তবৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র মনে আছে? r = কি বলেন তো? ডেল্টা ডিভাইডেড বাই s। অন্তবৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে r = ডেল্টা ডিভাইডেড বাই s। এই ডেল্টা হলো ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে, আর s হচ্ছে কি ত্রিভুজের অর্ধ পরিসীমা। আচ্ছা, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? √3a²/4। আর অর্ধ পরিসীমা মানে কি? 3 বাহুর যোগফলকে 2 দিয়ে ভাগ, তার মানে 3 বাহুর যোগফল a 3a/2, তাহলে r = √3a²/4 2 যাবে নিচে 3a। এই
এটা দিয়ে এটা দুইবার যায়, এই √3 দিয়ে 3 কে একবার কাটলে একটা √3, আর a দিয়ে a স্কয়ার কাটলে একটা a, তার মানে উপরে a নিচে হচ্ছে 2√3, তার মানে a ডিভাইডেড বাই 2√3। তাহলে এই যে দেখেন, এবং আপনি মনে মুখস্থ রাখতে পারেন, আপনাদের এটা মুখস্থ করেছিলাম যে অন্তবৃত্তের সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে a ডিভাইডেড বাই 2√3 যদি সমবাহু ত্রিভুজ হয়। আচ্ছা, আর যে কোনো ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে এই যে ডেল্টা ডিভাইডেড বাই s, আর পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র কি abc বাই 4 ডেল্টা, যেখানে abc হচ্ছে 3 বাহুর মান আর 4 ইনটু ডেল্টা হচ্ছে ক্ষেত্রফল। ওকে, আচ্ছা তাহলে এখানে আমরা r পেয়ে গেছি, r হচ্ছে a বাই 2√3, এর মান কত দিয়ে আছে, এর মান দিয়ে আছে 3, তাহলে এর মান বসাই দিই, তাহলে a হচ্ছে 3, নিচে হচ্ছে 2√3, এই 3 দিয়ে এটা কাটলে পারে এই √3 দিয়ে 3 কে কাটলে একটা √3, তার মানে r হচ্ছে √3/2, এই যে r হচ্ছে √3/2, তার মানে এর ভেতরে যে অন্তবৃত্ত আছে সেই অন্তবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে √3/2। এখন অন্তবৃত্তের ক্ষেত্রফল কি, সরি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, তাহলে এই যে পাই আর স্কয়ার, এই পাই এই r এর মান হচ্ছে কত, √3/2, এটা বের করে নিতে হবে। এই অন্তবৃত্তের ব্যাসার্ধ দেওয়া নাই, ওই অন্তবৃত্তের ব্যাসার্ধটা বের করে নিছি এই যে এই সূত্রের সাহায্যে, ক্লিয়ার? আচ্ছা তাহলে এই r এর মান হচ্ছে √3/2, তার উপরে স্কয়ার, তাহলে পাই ইনটু √3 স্কয়ার আছে 3, এটা হচ্ছে 4, তার মানে হচ্ছে 3π/4, এটা যেহেতু সেন্টিমিটার আছে এইজন্য এটা কি হবে স্কয়ার সেন্টিমিটার, তাহলে 3π/4 স্কয়ার সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছেন, 3π/4 স্কয়ার সেন্টিমিটার, বুঝতে পারছেন কি বিষয়টা? তার মানে আপনার প্রথম টার্গেট হচ্ছে আমার অন্তবৃত্তের ব্যাসার্ধ লাগবে, কারণ ক্ষেত্রফল বের করতে হলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, তাহলে r লাগবে, r সরাসরি দেওয়া নাই, ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ওই 3 বাহুর দৈর্ঘ্য যেহেতু অন্তর্বৃত্ত, তার মানে ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র r = s বাই ডেল্টা ডিভাইড বাই s, এখান থেকে আমরা ব্যাসার্ধ বের করব, তারপর পাই স্কয়ার করে দেব। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন সবাই, এবার বুঝতে দিচ্ছি এটা। এবার দেখুন নেক্সট কোশ্চেন যাচ্ছি। অঙ্ক জটিল অঙ্ক না করলে কিন্তু আপনার ব্রেনের জট খুলবে না। আবার বলছি, অঙ্ক আপনি ভালো করবেন তখনই যখন জটিল অঙ্ক করা শিখবেন, সো জটিল অঙ্ককে অ্যাভয়েড করবেন না, যদি এগুলো অতটা জটিল না। আচ্ছা এবার আমরা আরেকটা অঙ্ক করছি, দেখেন না, আপনি কি সবগুলা তাসলিমা আক্তার বেলি, আপনি কি সবগুলা ক্লাস দেখছেন? জিওমেট্রি, ত্রিভুজ যা আছে সবগুলা ক্লাস দেখছেন? সবগুলা ক্লাস দেখলে পরে এটা ক্লিয়ার হওয়ার কথা। এগুলো সব পড়াইছি আমি, ত্রিভুজ এগুলো সব পড়াইছি, একটা বাদ দেয়নি। আচ্ছা লেখেন একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত বৃত্তে অন্তর্লিখিত ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? এখন কি বলছে এখানে দেখেন, একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত বৃত্তে অন্তর্লিখিত ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? অঙ্কটা পড়েই মনে হচ্ছে পারবো না, অনেকে তাদের পড়েই মনে হচ্ছে পারবো না, কিন্তু সহজ, আপনি যে বোঝার চেষ্টা করেন। আর আপনাদের তো বলছি যে জ্যামিতি কিন্তু একটার সাথে একটা রিলেটেড, আপনি ত্রিভুজ না করলে এখানে পড়ার দরকার নেই, বৃত্ত পড়ার দরকার নেই, আপনি ত্রিভুজ আগে পড়ে আসতে সুন্দর করে। এই যে তাসলিমা আক্তার, আপনি কিন্তু আমার কোশ্চেনের উত্তর দেননি, আপনি ক্লাসগুলো করেছেন কিনা, আপনি ওই ক্লাসগুলো করছেন কিনা, আপনি বলেন ক্লিয়ার না। ক্লিয়ার হতে হলে ওই ক্লাস অবশ্যই করতে হবে, না আমি ক্লিয়ার হবে না। আচ্ছা, আবার ওই ক্লাস করছেন কিন্তু প্র্যাকটিস করেন না, আপনি মনেই নাই কিছু যে আসলে কি করছিলেন, তাহলে তো মনে থাকবে না। হ্যাঁ, আচ্ছা এবার দেখেন একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত বৃত্তে, মানে বৃত্তটা হচ্ছে বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, তাহলে একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত বৃত্ত মানে বর্গক্ষেত্রের মধ্যে বৃত্ত আছে, সেই বৃত্তে অন্তর্লিখিত ত্রিভুজ মানে আবার সেই বৃত্তের মধ্যে একটা ত্রিভুজ আছে যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার, বলছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? তার মানে সেটা হচ্ছে এরকম যে একটা বর্গক্ষেত্র, তাহলে প্রথম কথা হচ্ছে একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত বৃত্ত, তার মানে এর ভিতরে একটা বৃত্ত আছে,
এই যে বর্গক্ষেত্রে অন্তর্লিখিত বৃত্ত, সেই বর্গক্ষেত্রে অন্তর্লিখিত বৃত্তে অন্তর্লিখিত ত্রিভুজ, মানে এবার এই বৃত্তের ভিতরে অন্তর্লিখিত ত্রিভুজ, বৃত্তের মধ্যে একটা ত্রিভুজ যার প্রতিটি বাহু দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার, কারণ এই বৃত্তের মধ্যে একটা ত্রিভুজ আছে যার প্রতিটি বাহু দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার, দ্যাট মিন্স সেটা একটা সমবাহু ত্রিভুজ, কারণ তিনটা বাহুর দৈর্ঘ্যই সমান। আচ্ছা, এই হলো সেই কাহিনী, এই অঙ্কের কথা হচ্ছে, ঠিক আছে? ক্লিয়ার? ভিডিও ক্লিয়ার? ভিডিও ক্লিয়ার? আপনার কোনো প্রবলেম? আচ্ছা, আপনার এখানে মানে নেটের সমস্যা? হ্যাঁ, ভিডিও ক্লিয়ার, একদম ক্লিয়ার। আচ্ছা, তাহলে দেখেন বর্গক্ষেত্রে অন্তর্লিখিত বৃত্তে অন্তর্লিখিত ত্রিভুজের, মানে বর্গের মধ্যে বৃত্ত, সেই বৃত্তের মধ্যে ত্রিভুজ, সেই ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে 4√3 সেন্টিমিটার, বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত? দ্যাট মিন্স এই বর্গক্ষেত্রে কর্ণ চাইছে, আর খালি ডেটা দেওয়া আছে এই প্রতিটি বাহুর দৈর্ঘ্য, এটা 4√3 সেন্টিমিটার, এটাও 4√3 সেন্টিমিটার, এটাও 4√3 সেন্টিমিটার। বোঝা গেছে? আর নির্ণয় করতে হচ্ছে এই কর্ণের দৈর্ঘ্য, আর আমরা সবাই জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √2a। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি? √2a, জানি তো? তাহলে এই বর্গক্ষেত্রে এই বাহু যদি a হয়, এটা দিয়ে হয়, এটা দিয়ে হয়, এটা দিয়ে হয়, তাহলে কি √2a। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য তুমি x ধরি, বাহুর দৈর্ঘ্য x ধরি, বর্গের বাহুর দৈর্ঘ্য x ধরি, কেন ত্রিভুজের বাহু দৈর্ঘ্য a ধরবো তো এই জন্য x ধরলাম, তাহলে √2x, সমস্যা নেই। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাকে যদি যেভাবেই হোক এই কর্ণ বের করতে হয়, তাহলে আমাকে কোনো না কোনো বর্গের ক্ষেত্রে বাহু বের করে নিয়ে আসতে হবে। বর্গক্ষেত্রে কি বাহু বের করে নিয়ে আসতে হবে। এখন আমরা বর্গক্ষেত্রে বাহু বের করব, কিভাবে বর্গক্ষেত্রে বাহু বের করা যায় দেখেন। আচ্ছা, বর্গক্ষেত্রের বাহুটা যদি বের করতে যাই, তাহলে প্রথম কথা হলো এই বর্গক্ষেত্রের বাহুই কিন্তু, খেয়াল করেন প্লিজ, এই যে এখানে দেখেন আলাদা করে দেখাচ্ছি, এই বর্গক্ষেত্রের বাহুই কিন্তু বৃত্তের ব্যাস। এই যে দেখেন, এটা যদি x হয়, এটা কিন্তু x, তার মানে এই বর্গক্ষেত্রের বাহু মানে এই বৃত্তের ব্যাস, অন্তবৃত্তের ব্যাস। তাহলে ওই বৃত্তের ব্যাস যদি কোনোভাবে বের করতে পারি, ওই বৃত্তের ব্যাস, ভিতরে যে বৃত্ত আছে সেই বৃত্তের ব্যাস যা, এই বর্গক্ষেত্রের বাহু তাই। তার মানে আমার প্রথম টার্গেট হচ্ছে এর ভেতরে যে বৃত্তটা আছে, এই বর্গক্ষেত্রে যে অন্তর্লিখিত বৃত্ত আছে, সেই বৃত্তের ব্যাস বের করা। কেন? ওই বৃত্তের ব্যাস বের হওয়া মানে বর্গক্ষেত্রের বাহু বের হওয়া, ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই যে ভিতরে যে বৃত্তটা আছে সেই বৃত্তটা হলো এই, কিন্তু এই যে ভিতরে ত্রিভুজ আছে না, মানে ত্রিভুজের নাম হলো এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ। এই ভিতরে যে এবিসি ত্রিভুজ আছে, এই বৃত্তটা কিন্তু এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত, তাই না? এই বৃত্তটা কিন্তু এবিসি, সরি অন্তর্বৃত্ত, পরিবৃত্ত। এই বৃত্তটা কিন্তু এবিসি ত্রিভুজের, এই ত্রিভুজের পরিবৃত্ত। আর আমরা জানি পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র কি? পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র সমবাহু ত্রিভুজ, কেমন করে আসছি। আচ্ছা, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র r is equal to কি abc by 4 ডেল্টা। abc মানে abc, এটা হচ্ছে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য, এটা তিন বাহুর দৈর্ঘ্য সমান, তিন বাহু a, মানে এটাকে a ধরছি, বাহুর দৈর্ঘ্য a ধরছি, a তিন বাহু a, আর 4 ডেল্টা, ডেল্টা মানে বুঝতে পারছেন ক্ষেত্রফল √3 a স্কয়ার বাই 4। এই 4 ক্যান্সেল, এই a স্কয়ার দিয়ে দুইটা a কাটা, a স্কয়ার, এই a স্কয়ার দুইটা a কাটা, a বাই √3। এর মান কত? এর মান হচ্ছে 4√3 ডিভাইড বাই √3, এটা ক্যান্সেল, আর 4 সেন্টিমিটার। তার মানে হচ্ছে এর ভেতরে যে বৃত্ত আছে তার ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, ঠিক আছে? এর ভেতরে যে বৃত্ত আছে সেই বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, রাইট? তাহলে এই বৃত্তের ব্যাস কত? ব্যাসার্ধ যদি 4 সেন্টিমিটার হয় তাহলে ব্যাস কত? তাহলে ব্যাস ইজ ইকুয়াল টু 4 ইনটু 2 ইজ ইকুয়াল টু 8 সেন্টিমিটার। কেন? ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। তার মানে এই বৃত্তের যে ব্যাস, সেই ব্যাসটা হলো এই যে এই বৃত্তের ব্যাস, এটা হলো 8 সেন্টিমিটার, আর এই বৃত্তের ব্যাস যা এই বর্গক্ষেত্রের বাহু তাই। তার মানে বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রের বাহু যদি 8 সেন্টিমিটার হয়, তাহলে কর্ণ d ইকুয়াল টু কি √2x, মানে √2 ইনটু বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রে, তাহলে √2 ইনটু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য মানে কিন্তু বৃত্তের ব্যাস, এই ব্যাস বেরিয়েছে 8 সেন্টিমিটার, মানে এটাও কত? 8 সেন্টিমিটার। তাহলে x এর মান 8 সেন্টিমিটার, তাহলে 8√2 সেন্টিমিটার, এটাই হলো আমাদের কি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। আপনারা কি বুঝছেন? একটু কমেন্টস করে জানান তো। দেখেন অঙ্ক আমি কিন্তু আগেই বলছি যে আজকের অঙ্কগুলো হবে অ্যাডভান্স লেভেলের, অত সচরাচর অঙ্ক না কিন্তু, এবং এই অঙ্কগুলো যে বুঝবে তার কিন্তু পরীক্ষা হলে যে সব অঙ্ক আসবে, হ্যাঁ, এগুলো পানির মতো পেয়ে যাবে, ঠিক আছে? এই অঙ্কগুলো যে বুঝবে সে পরীক্ষা হলে অঙ্ক পানির মতো পাবে। বর্গক্ষেত্রে অন্তর্লিখিত বৃত্তে অন্তর্লিখিত ত্রিভুজ, মানে আগে বর্গের মধ্যে একটা বৃত্ত, তার মধ্যে একটা ত্রিভুজ। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন সবাই। ক্লিয়ার হয়েছে?
একটু কমেন্টসে জানাবেন যে অঙ্কটা কি জটিল হইলেও কিন্তু মজা, জটিল মানে কিন্তু মজা। হ্যাঁ, অনেকে বলে যে জটিল, আমি বলি যে জটিল মানে মজা, জটিল অঙ্ক সলভ করতে পারার একটা মজা আছে। আশা করি বুঝছেন সবাই। ওকে, মুছে দিচ্ছি। না কঠিন না, কিন্তু কঠিন অবশ্যই না। যে পরিবৃত্ত বোঝে, যে অন্তবৃত্ত বোঝে, তার কাছে এগুলা কোনো কঠিন জিনিস না। আপনি আগে পরিবৃত্ত, আপনাকে আমি প্রথম কাজ হচ্ছে, আপনি যখন এটা কঠিন লাগছে তখন আপনি ত্রিভুজের পরিবৃত্ত, অন্তবৃত্ত, অন্তবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ এগুলো বুঝে নেবেন, দেখবেন যে ভালো লাগবে। ঠিক আছে? আর যারা জিওমেট্রিতে আগে কাঁচা ছিলেন, শুরু করছেন নতুন, তাদের জন্য কিন্তু এগুলো একটু জটিল লাগে, কিন্তু বারবার প্র্যাকটিস করার সময় ঠিক আছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, জি, থ্যাংক ইউ। আচ্ছা, বুঝতে পেরেছেন, ধন্যবাদ হাসান ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এবার দেখেন আমরা আরেকটা অঙ্ক করছি। আচ্ছা, আরেকটা অঙ্ক করার আগে আমরা একটু ইসের অঙ্কগুলো করে নিই, শীটের অঙ্কগুলো একটু সলভ করে নিই। শীটের অঙ্ক, শীটের, হ্যাঁ অবশ্যই এই অঙ্কগুলো ক্রিয়েটিভ টাইপের, অবশ্যই ক্রিয়েটিভ টাইপের, কারণ সরাসরি অঙ্ক না, কিন্তু সচরাচর অঙ্কের মতো না। কিন্তু আমি আবার বলছি, এই অঙ্কগুলো ভালো করে বুঝলে পরে পরীক্ষার হলে যে অঙ্ক আসবে, সরাসরি একটা বর্গ দিয়ে ভিতরে বৃত্ত আঁকিয়ে দিবে, বা একটা বৃত্ত দিয়ে ভিতরে বর্গ আঁকিয়ে দিবে, ত্রিভুজ আঁকিয়ে দিবে, সরাসরি এগুলো আসবে। বর্গের বৃত্ত, তার ভিতরে ত্রিভুজ, এরকম অঙ্ক তো মানে আসার পসিবিলিটি কম, বাট দেখবেন ব্যাংক ট্যাঙ্কে আবার এগুলো আসতে পারে। হ্যাঁ, ওকে, জটিল অঙ্ক ভালো করে বুঝলে সহজটা তো এমনিতেই পারবেন, ভুল হবে না কখনোই। আচ্ছা, আমরা প্রথমেই করব হচ্ছে, দেখেন 20 নাম্বার কোশ্চেনটা, 20 স্ক্রিনে 20 নাম্বার দেওয়া, আপনাদের শীট যেটা দেওয়া আছে সেটা 20 নাম্বার। আর যে অঙ্কগুলা শীটে দেওয়া আছে ওই অঙ্কগুলা মূলত কি বিভিন্ন সালে আসা কোশ্চেন, আর যেগুলা শীটে সাধারণত দেই না, যেগুলো হচ্ছে আমি যেগুলো অঙ্ক বিভিন্ন সোর্স থেকে খুঁজে খুঁজে বের করে দিই, অঙ্কগুলা বোঝালে মানুষজন সহজ অঙ্কগুলা দ্রুত বুঝে। ঠিক আছে, ওগুলা খাতায় লিখে রাখি, তারপর ওগুলা শীটে আমি অ্যাড করার চেষ্টা করি না, কারণ শীটে অ্যাড করলে আবার ওগুলো করা শুরু করবে সবাই। 20 নাম্বারে দেখেন, একটি বৃত্তের ব্যাসার্ধ যদি r থেকে বৃদ্ধি করে r প্লাস n করা হয়, এই যে অঙ্কটা কিন্তু বিসিএস এ একাধিকবার আসছে। একটি বৃত্তের ব্যাসার্ধ যদি r থেকে বৃদ্ধি করে r প্লাস n করা হয়, তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয়। মানে একটা বৃত্তের ব্যাসার্ধ r ছিল, সেখান থেকে বাড়ায় যদি r প্লাস n করা হয়, তাহলে ব্যাসার্ধ কত হয়? দ্বিগুণ হয়, সরি ক্ষেত্রফল দ্বিগুণ হয়। তবে r এর মান কত? r এর মান কত? ঠিক আছে, r এর মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখেন আমরা একটু চিত্র আঁকাই। প্রথমে কি বলছে? বলছে যে একটা বৃত্তের ব্যাসার্ধ ছিল ধরেন r, এই একটা বৃত্ত যার ব্যাসার্ধ ছিল r, এই বৃত্তের ব্যাসার্ধটা r থেকে বাড়ায়, ব্যাসার্ধ বাড়ায় r প্লাস n করছেন, তাহলে ব্যাসার্ধ যেহেতু বাড়াইছেন, তাহলে নিশ্চয়ই বৃত্তটা বড় হয়ে যাবে, কারণ এর এখান থেকে একটা বৃত্ত করছে এরকম, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r না r প্লাস n। একটি বৃত্তের ব্যাসার্ধ ছিল r, সেটা সেই ব্যাসার্ধটা বাড়ায় r প্লাস n করা হলো, এর ফলে ক্ষেত্রফল দ্বিগুণ হয়ে গেল। মানে কি? মানে এইটার ক্ষেত্রফল যা, এটার ক্ষেত্রফল তার দ্বিগুণ। কেন? বড় হয়েছে, বড় হয়ে ক্ষেত্রফল দ্বিগুণ হয়ে গেছে। হ্যাঁ, 3 গুণও বলতে পারে, 4 গুণও বলতে পারে, কিন্তু তার মানে হচ্ছে এটার ক্ষেত্রফল যা হবে, এটার ক্ষেত্রফল তার দ্বিগুণ হবে। তাহলে এটার ক্ষেত্রফল যদি a1 হয়, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার, তাহলে পাই ইনটু আর স্কয়ার, এই আর কিন্তু ব্যাসার্ধ, তার মানে পাই ইনটু ব্যাসার্ধ স্কয়ার, ব্যাস। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল তার এটা নাই, a1, তাহলে এটা a2 ধরলাম। ঠিক আছে, তাহলে এটা কি হবে? এটা পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার, কিন্তু ভাইয়া আর মানে হচ্ছে ব্যাসার্ধ, কিন্তু এখানে তো ব্যাসার্ধ আর না, এখানে ব্যাসার্ধ হচ্ছে আর প্লাস এন, এইজন্য পাই আর স্কয়ার দেখা হবে এই আর প্লাস এন এর স্কয়ার। কেন? কারণ এখানে ব্যাসার্ধই হলো আর প্লাস এন, সূত্র হলো পাই ইনটু ব্যাসার্ধ স্কয়ার। এখানে ব্যাসার্ধ ছিল আর, এজন্য আর স্কয়ার, কিন্তু এখানে তো ব্যাসার্ধ আর না, আর প্লাস এন, এইজন্য পাই ইনটু ব্যাসার্ধ স্কয়ার মানে আর প্লাস এন এর স্কয়ার। এইবার শর্তে কি বলছে? বলছে শর্ত মতে, প্রশ্ন মতে এই যে a2, এই a2 হবে এটার দ্বিগুণ, তাহলে 2a1। যে এই যে ব্যাসার্ধ r থেকে বৃদ্ধি করে r প্লাস n করা হলে ক্ষেত্রফল দ্বিগুণ হয়, মানে এইটার ক্ষেত্রফল হবে এটার দ্বিগুণ, তার মানে a2 এই a1 এর 2 গুণ। ব্যাস, এবার এই মানগুলো বসাই দিয়ে r এর মান ক্যালকুলেশন করতে হবে। বলছে r এর মান কত, মানে এই r বের করতে হবে। ওকে ফাইন, তাহলে a2 মান এখানে বসাই, পাই ইনটু r প্লাস n এর স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইনটু a1 মানে পাই আর স্কয়ার, a1 মানে হচ্ছে কত? পাই আর স্কয়ার, এই পাই পাই ক্যান্সেল। দেখেন একটা কাজ করি, যেহেতু আমার r বের করতে হবে,
তাহলে এই আর আবার কি আর এর উপর স্কয়ার আছে, অনেকে a প্লাস b হোল স্কয়ার সূত্র ফেলে বসে থাকবে, তাদের দেরি হবে। এই জন্য আমরা এই কাজ করব না, আমরা দুই পাশে বর্গমূল করে দেই, দুই পাশে বর্গমূল করে এই বর্গ আর এই বর্গ তুলে দেই, তো উভয় পাশে বর্গমূল করি, তাহলে বর্গমূল করলে এই পাশে হবে r প্লাস n এর স্কয়ার আর এই পাশে হচ্ছে 2r স্কয়ার, তারপর বর্গমূল, এই স্কয়ার আর এই রুট চলে যাবে, এখানে থাকবে কি r প্লাস n, আর এই পাশে কি 2 এর রুট হয় না, তাহলে রুট 2 থেকে যাবে, আর r স্কয়ারের রুট r হবে, তাহলে রুট 2r। এখন r গুলো সব এক পাশে নিয়ে আসি, r গুলো এক পাশে নিয়ে আসি, তাহলে এই r ওই পাশে নিয়ে যান, n এখানে থাক, তাহলে n থাকলো আর r ওই পাশে চলে যাবে, বিয়োগ হলো, তাহলে রুট 2r মাইনাস r, ক্লিয়ার? আচ্ছা, এবার এখানে কত কমন আছে? r কমন আছে, তাহলে n ইকুয়াল টু r কমন নিলে রুট 2 মাইনাস 1, এবার এই r রেখে দেন, রুট 2 মাইনাস 1 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হয়ে যাবে, তাহলে n আর এর নিচে হবে রুট 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু r, এই হলো r এর মান, এটা অপশন। বুঝতে পারছেন সেটা? এটা যে অপশন আছে সেটাই একদম ইজি, শুধু বোঝার চেষ্টা করবেন যে বলছে যে ব্যাসার্ধ r থেকে বৃদ্ধি করে যদি r প্লাস n করা হয় তাহলে ক্ষেত্রফল দ্বিগুণ হয়ে যায়, ঠিক আছে? জাস্ট বোঝা গেছে বিষয়টা? ক্লিয়ার হলো সবাই? জানাবেন, বুঝতে অসুবিধা হলেও কিন্তু কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আবার বোঝানোর, কোনো প্রবলেম নেই। তাহলে কয় নম্বর অপশনের সাথে মিললো? n ডিভাইডেড বাই রুট 2 মাইনাস 1, n ডিভাইডেড বাই রুট 2 মাইনাস 1, এটা হচ্ছে সেই r এর মান। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? আচ্ছা জি, থ্যাংক ইউ ভেরি মাচ। মুছে দিচ্ছি, হ্যাঁ মুছে দিচ্ছি। আচ্ছা, এখানে যদি বুঝতে অসুবিধা, খেয়াল করেন বলছে যে ব্যাসার্ধ দ্বিগুণ হয়, মানে কি এই ব্যাসার্ধ r থেকে বৃদ্ধি করে r প্লাস n করার ফলে ক্ষেত্রফল দ্বিগুণ হয়ে গেছে, তার মানে এই ক্ষেত্রফলটা এইখানের ক্ষেত্রফলটা এইটার দ্বিগুণ হয়ে গেছে। এবার 19 নাম্বার অঙ্কটা দেওয়া হবে। আচ্ছা, 19 নাম্বার অঙ্কে কি বলছে দেখেন, 19 নাম্বার অঙ্কে বলছে একটি বৃত্তের ব্যাস যদি r থেকে বৃদ্ধি করে r প্লাস n করা হয় তাহলে ক্ষেত্রফল দ্বিগুণ হয়। একটি বৃত্তের ব্যাস যদি r থেকে বৃদ্ধি করে r প্লাস n করা হয় তবে ক্ষেত্রফল দ্বিগুণ হয়, r এর মান কত? ঠিক আছে? আচ্ছা, এবার কিন্তু আগের অঙ্কের মতোই, আগের অঙ্কে বলছে যে ব্যাসার্ধ r থেকে বৃদ্ধি করে r প্লাস n করা হয়েছে, এবার হচ্ছে ব্যাস r থেকে বৃদ্ধি করে r প্লাস n করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তার মানে বিষয়টা হলো এরকম, মানে এই একটা বৃত্ত ছিল, এবার কিন্তু এবার এই ব্যাস হচ্ছে r, মানে এই পুরোটা r, এই পুরোটা r, এবার ওকে, এই r এর এই ব্যাসের মান কিন্তু r থেকে বৃদ্ধি করে এবার r প্লাস n করা হয়েছে, মানে এই পুরো ব্যাসটা এখন হয়ে গেছে r প্লাস n। বুঝতে হবে বিষয়টা, আগে হচ্ছে ব্যাসার্ধ r থেকে বৃদ্ধি করে r প্লাস n করা হয়েছিল, এবার ব্যাস r, এই r এর মান বৃদ্ধি করে r প্লাস n করা হয়েছে। এবার বলেন ব্যাস যদি r হয় এবার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে এই ব্যাসের অর্ধেক, মানে এইখান থেকে এইটুকু, তাহলে এই টোটালটা যদি r হয় তাহলে এইটুকু হবে r এর অর্ধেক। কেন? কারণ ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, তাহলে এই টোটালটা r হলে এইটুকু হবে r/2। আপনারা কি বুঝতে পারছেন? এই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু r/2, আর এই বৃত্তের ব্যাসার্ধ মানে এবার ব্যাস কিন্তু r প্লাস n কিন্তু ব্যাস, তার মানে ব্যাসার্ধ হচ্ছে এইটার অর্ধেক, এই পুরোটার অর্ধেক, তার মানে এই যে এইটুকু, এই যে এইটুকু হলো r প্লাস n/2, বুঝলেন? তার মানে এই অঙ্কের ব্যাসার্ধ r/2, সরি এই বৃত্তের ব্যাসার্ধ r/2, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r প্লাস n/2। আচ্ছা, অপশন কিন্তু দেওয়া আছে, অপশন দেখছেন তো সবাই, অপশন দেওয়া আছে। আচ্ছা, এখন দেখেন তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল হবে হচ্ছে a1 = পাই r²। এখন পাই ইনটু r², আবার বলছি r² মানে কিন্তু r² না, অনেকে বলে পাই r², r তো r না, পাই ইনটু ব্যাসার্ধ স্কয়ার, হ্যাঁ ব্যাসার্ধ r দেওয়া থাকে, কিন্তু এখানে তো ব্যাসার্ধ r না, ব্যাসার্ধ r/2, এজন্য পাই ইনটু r² এর জায়গায় হবে ব্যাসার্ধ r/2 স্কয়ার। বুঝা গেছে বিষয়টা? তাহলে এখানে কত হচ্ছে, এখানে কত হচ্ছে বলেন তো, পাই r²/4। কেন? এই যে r² আর 2 স্কয়ার কত 4, তার মানে এটার ব্যাসার্ধ ক্ষেত্রফল হচ্ছে পাই r²/4। আচ্ছা, এখন এই বৃত্তের ক্ষেত্রফল কত হবে? এই বৃত্তের ক্ষেত্রফল a2, এটাও কিন্তু পাই r², পাই ইনটু r² মানে ব্যাসার্ধ স্কয়ার, এখানেও কিন্তু দেখেন ব্যাসার্ধ দেয়া নাই, এই r প্লাস n কিন্তু ব্যাসার্ধ না, ব্যাসার্ধ হলো এইটা, এইজন্য r² এর জায়গা হবে মানে ব্যাসার্ধ স্কয়ার, মানে এইটার স্কয়ার, যে r প্লাস n/2 এর স্কয়ার। তার মানে দেখেন পাই ইনটু এই স্কয়ারটা কি এই r প্লাস n এর উপর আছে, 2 এর উপর আছে,
তাহলে আমরা r প্লাস n এর উপরও দিয়ে দিব। আচ্ছা, r প্লাস n এর উপরও দিয়ে দিব, আর 2 এর উপরে কত স্কয়ার করলে 4। আচ্ছা, এখন দেখেন ওই একই শর্ত, ক্ষেত্রফল দ্বিগুণ হয়ে গেছে, অর্থাৎ এখান থেকে বৃদ্ধি করে এখানে যাওয়ার ফলে ক্ষেত্রফল দ্বিগুণ হয়ে গেছে। তার মানে হচ্ছে এইটার ক্ষেত্রফলের দ্বিগুণ। তার মানে শর্ত মতে, প্রশ্ন মতে কি লিখবো বলেন, a2 = 2a1। ব্যাস, তাহলে a2 এর মান বসাই দিছি, পাই ইনটু r প্লাস n এর স্কয়ার বাই 4 = এই যে a2 কিন্তু মানে এই যে দ্বিগুণ 2, হ্যাঁ, আর ইনটু a1 মানে হচ্ছে পাই r স্কয়ার বাই 4, পাই r স্কয়ার বাই 4, 4 4 দুই পাশ থেকে ক্যান্সেল, পাই পাই দুই পাশ থেকে ক্যান্সেল, তাহলে এই পাশে থাকছে 4 প্লাস n এর হোল স্কয়ার, এই পাশে থাকছে 2r স্কয়ার, তাই কি না? আচ্ছা, তাহলে r প্লাস n এর হোল স্কয়ার = 2r স্কয়ার। তাহলে আমরা যেহেতু r বের করব, তাহলে আমরা আগে এই বর্গ সরাই দিই। বর্গ সরানোর জন্য উভয় পাশে বর্গমূল করব। বর্গমূল মানে এই যে বর্গমূল করে দিলাম, তাহলে এই পাশে স্কয়ার রুট চলে গেল, থাকলো কি r প্লাস n, আর এই পাশে থাকলো কত √2r। ব্যাস, এবার r গুলো এক পাশে নিয়ে যায়, এই r ওই পাশে নিয়ে যায়, এই পাশে n থাকবে, n থাকলো, আর ওই পাশে যে মাইনাস হবে √2r মাইনাস r, তাহলে এখান থেকে r কমন নিলে √2 - 1। এবার r রেখে দেন, আর এটাই বার করে দেন, এই পাশে পার করে দেন, তাহলে r ই তো বের করব, এইটা এই পাশে এসে ভাগ হবে, তাহলে r = কি হবে বলেন তো, n ডিভাইডেড বাই √2 - 1। এটাই হলো আমাদের উত্তর। কিন্তু অপশনে নাই, অপশনে নাই n ডিভাইডেড বাই √2 - 1, অপশনে নাই। অপশনে কি এরকম অপশন আছে? 2 নাম্বার অপশন হচ্ছে √2 - 1 ইনটু n। অপশনে কিন্তু n ডিভাইডেড বাই √2 - 1 নেই। আগে বোঝার চেষ্টা করেন, আপনাকে অপশনে এটা উত্তর, কিন্তু অপশনে এটা নাই। যখন দেখবেন যে অপশনে নাই, তাহলে বুঝতে হবে অপশনের মতো করে সাজাতে হবে, অপশনের মতো করে সাজাতে হবে। যেহেতু এখানে নাই, সুতরাং আমাকে অপশনের মতো করে সাজানোর চেষ্টা করতে হবে। দেখেন, আমি আপনাদের বলছিলাম বীজগণিতিক রাশিতে যে এরকম যখন এরকম a - b একটা টার্ম আসছে, উপর নিচে আমরা এটা প্লাস টার্ম দিয়ে গুণ করে দিব। উপর নিচে এটার কি প্লাস টার্ম দিয়ে গুণ, মানে √2 + 1 দিয়ে উপর নিচে গুণ করে দেব। যেহেতু নাই, অপশনের মতো সাজাতে হবে। আচ্ছা, তাহলে উপর নিচে এইটাকে, তাহলে r = কি আসছে দেখেন, n ডিভাইডেড বাই, তাহলে n ইনটু √2 + 1 ডিভাইডেড বাই √2 - 1 ইনটু √2 + 1। দেখেন, মানে অপশনে নাই, এজন্য অপশনটাকে অপশনের মতো করে সাজানোর জন্য এই কাজটা করলাম। উপরেও √2 + 1 দিয়ে গুণ, নিচেও √2 + 1 দিয়ে গুণ করা যায়, অবশ্যই যায়। আচ্ছা, এখন দেখেন, এটাকে a ধরেন, এটাকে b ধরেন, তাহলে a - b ইনটু a + b, তার মানে a স্কয়ার - b স্কয়ার, এটা কি a স্কয়ার - b স্কয়ার। এটা যেহেতু a স্কয়ার - b স্কয়ার, তার মানে n ইনটু √2 + 1 উপরে থাকলো, আর a স্কয়ার মানে √2 স্কয়ার -1 স্কয়ার। এখন দেখেন, তাহলে এটা কিন্তু r, √2 স্কয়ার মানে 2, 2 - 1 স্কয়ার মানে 1, তাহলে 2 - 1। কই অপশনে তো নাই, এক নাম্বার অপশনে তো উত্তর না, না উত্তর, সরি, হ্যাঁ এক নাম্বার অপশন। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে, r = n ইনটু √2 + 1, আর নিচে কি 2 - 1, আর 2 - 1 মানে 1, তার মানে আমাদের উত্তর হচ্ছে √2 + 1 ইনটু n। অপশন আছে এরকম, √2 + 1 ইনটু n, একই কথা, এটাও যা এটাও তাই। আশা করি সবাই বুঝতে পারছেন। ওকে, এক নাম্বার অপশন মিরাজ শেখ, এক নাম্বার অপশন। জি, থ্যাংক ইউ, আশা করি বুঝতে পারছেন। দেখেন, আমার উত্তর কিন্তু এটাও ছিল, কিন্তু অপশনে নাই বলে কিন্তু আমি হতাশ হবেন না, কিন্তু অপশনে নাই বলে হতাশ হবেন না, অপশনের মতো করে চিন্তা করতে হবে। পরীক্ষায় আপনাকে তো অপশন দিয়ে দিছে, যেহেতু এটা নাই, তাহলে আমাকে কি করতে হবে, অপশনের মতো করে সাজিয়ে লিখতে হবে। আগের অঙ্ক আর এই অঙ্কে একই অঙ্ক, দুটো একই অঙ্ক, হ্যাঁ। আচ্ছা, আশা করি বুঝছেন, আমি মুছে দিচ্ছি, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তাহলে গেল এটা। এখন আমরা চলে আসবো হচ্ছে অঙ্ক নাম্বার 22। অঙ্ক 22 দেওয়া হবে স্ক্রিনে, অঙ্ক 22। 3 নাম্বার অপশন। আচ্ছা, 3 নাম্বার অপশন কিভাবে বলছেন, √2। আচ্ছা, 3 নাম্বার অপশনটা আমার একটা মিস্টেক হয়ে গেছে। 3 নাম্বার অপশনটা ওরকম না, 3 নাম্বার অপশনটা হচ্ছে এরকম, √2n + n। 3 নাম্বার অপশনটা এরকম, হ্যাঁ, এইজন্য হ্যাঁ, যেভাবে অপশনটা লেখা আছে যে √2n + n, এটা উত্তর, এটা উত্তর, হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। অপশনে এখানে যেভাবে লেখা আছে, ওকে।
বাট আসলে অপশনটা এরকম ছিল 2n প্লাস n, মানে n এর উপর রুট। ঠিক আছে, মুনতাসির মামুন ভাই বুঝতে পারছেন কি বিষয়টা? ওটা আমারই মিস্টেক, মানে যাকে দিয়ে লেখা হয়েছে ওরই মিস্টেক। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেনে দেখেন কি বলছে। 22 নম্বর কোশ্চেনে বলছে যে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধবৃত্তের, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধবৃত্তের, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধবৃত্তের মধ্যে অন্তর্লিখিত করা যায় এরূপ সর্ববৃহৎ ত্রিভুজের ক্ষেত্রফল কত? আচ্ছা, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধবৃত্ত, মাথায় রাখতে হবে পুরো বৃত্ত না কিন্তু, মানে পুরো বৃত্তের অর্ধেক, এটা হলো পুরো বৃত্ত। অর্ধবৃত্ত মানে হচ্ছে এই যে এইটুকু। এই অর্ধবৃত্তের মধ্যে অন্তর্লিখিত বৃহত্তম ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? আর ব্যাসার্ধ যদি আর হয় ভাইয়া, তাহলে এইটুকু আর এইটুকু আর। এখন এর ভেতরে অন্তর্লিখিত সর্ববৃহৎ ত্রিভুজ মানে হচ্ছে ঠিক এই মাঝখান থেকে যেটা আসবে, এই হচ্ছে সেই সর্ববৃহৎ ত্রিভুজ। বোঝা গেছে বিষয়টা? সর্ববৃহৎ ত্রিভুজ। আর বলেন তো তাহলে এই 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 যে ধরেন এবিসি নাম দিলাম, এই ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে যে আর ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তের মধ্যে অন্তর্লিখিত সর্ববৃহৎ ত্রিভুজের ক্ষেত্রফল। ব্যাস। তাহলে বলেন আমি যদি বলি এটা কেন্দ্র, আর কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব, এটা কি ব্যাসার্ধ না? এটা কি ব্যাসার্ধ না? ব্যাসার্ধ। তার মানে ব্যাসার্ধ তো আর, তার মানে এইটুকু কিন্তু আর। মানে এটা যে বৃত্তটা ছিল, এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটা তো ব্যাসার্ধ। তাহলে এটা কিন্তু আর। আর এই ব্যাসার্ধ যে আর, এই ব্যাসার্ধটাই কিন্তু এবিসি ত্রিভুজের উচ্চতা। এবিসি ত্রিভুজের উচ্চতা না, এবিসি ত্রিভুজের উচ্চতা। তাহলে আমরা কি জানি ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ গুণ ভূমি ইনটু উচ্চতা। তাহলে হাফ ইনটু ভূমি কত? ভূমি হচ্ছে আর, এই পুরোটা ভূমি বিসি, মানে আর আর কত 2r। উচ্চতা কত? উচ্চতা মানে এই যে আর। তাহলে এই 2 দিয়ে কাটলে কত হচ্ছে? আর স্কয়ার। তাহলে অপশন থেকে আর স্কয়ার। জি, উত্তর দিয়েছেন অনেকেই, থ্যাংক ইউ ভেরি মাচ। বুঝা গেছে বিষয়টা? জি, আচ্ছা, ওকে, বুঝে দিচ্ছি। তাহলে 22 নাম্বার কোশ্চেন গেল। 22 এর পরে কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন 12 দেওয়া স্ক্রিনে। কোশ্চেন 12 তে কি বলছে দেখেন। কোশ্চেন 12 তে বলছে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল বি ভূমি বিশিষ্ট আয়তক্ষেত্রের সমান হলে আয়তক্ষেত্রের উচ্চতা কত? আচ্ছা, আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল, তার মানে হচ্ছে একটা বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে আর, এই আর ব্যাসার্ধ বিশিষ্ট এই বৃত্তের ক্ষেত্রফল বি ভূমি বিশিষ্ট একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। বি ভূমি বিশিষ্ট মানে ভূমি মানে এই যেটা, মানে দৈর্ঘ্য হচ্ছে এটা হলো বি। এই বি ভূমি বিশিষ্ট এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, মানে বিষয়টা এটার ক্ষেত্রফল যা, এটার ক্ষেত্রফল তাই। বসে আয়তক্ষেত্রের উচ্চতা কত? ভাইয়া আয়তক্ষেত্রের উচ্চতা মানে এই প্রস্থ কত? তাহলে ধরলাম এই উচ্চতা হলো x। বোঝার চেষ্টা করেন কি বলছে। বলছে যে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের ক্ষেত্রফল বি ভূমি বিশিষ্ট একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, তাহলে এটার ক্ষেত্রফল যা, এটার ক্ষেত্রফল তাই। বলছে তাহলে আয়তক্ষেত্রের উচ্চতা কত? তাহলে আয়তক্ষেত্রের উচ্চতা মানে ভাইয়া এই প্রস্থটাই উচ্চতা। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার, আর এটার ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর এই দৈর্ঘ্য মানে হচ্ছে বি, আর প্রস্থ মানে হলো এই উচ্চতা মানে কিন্তু x। তাহলে উচ্চতা কত মানে x কিন্তু নির্ণয় করতে বলছি। x বের করবেন, তাহলে b এই পাশে নিয়ে আসেন। তাহলে পাই আর স্কয়ার, এই b এই পাশে ভাগ হবে ইজ ইকুয়াল টু x। তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে পাই আর স্কয়ার বাই b। এটাই উত্তর, পাই আর স্কয়ার বাই b। জি, এক নাম্বার অপশন উত্তর। বুঝা গেছে বিষয়টা? সহজ। এজন্য এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসছে। আমি আবার বলছি যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসে আমি কিন্তু সেইগুলো নিয়েই আলোচনা করছি, এবং সেই প্রশ্নগুলোর অ্যাডভান্স লেভেলের কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই বিষয়গুলো আমি কথা বলছি। ঠিক আছে? আচ্ছা, এই 12 নম্বরের পরে আমি একটা অঙ্ক লিখে দিচ্ছি, আপনারা একটু লিখে নেবেন, বুঝে দিন। আচ্ছা, একটা আয়তক্ষেত্র দিয়ে আছে।
এই যে আয়তক্ষেত্র এটা দেওয়া আছে 18 সেন্টিমিটার, এটা দেওয়া আছে 14 সেন্টিমিটার। ওকে, আচ্ছা বলছে 14 সেন্টিমিটার, বলছে এই আয়তক্ষেত্রের মধ্যে অবস্থিত সর্ববৃহৎ বৃত্তের ক্ষেত্রফল কত? আচ্ছা, এই আয়তক্ষেত্রের মধ্যে অবস্থিত সর্ববৃহৎ বৃত্তের ক্ষেত্রফল কত? আচ্ছা, এই যে এটা একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের মধ্যে অবস্থিত সর্ববৃহৎ বৃত্তের ক্ষেত্রফল কত? এখন প্রশ্ন হচ্ছে এই আয়তক্ষেত্রের ভিতরে সবচেয়ে বড় বৃত্ত কোন ভাবে আঁকা যাবে, আগে বুঝতে হবে। আয়তক্ষেত্রের মধ্যে সর্ববৃহৎ বৃত্তের ক্ষেত্রফল। এখন প্রশ্ন হচ্ছে আমি যদি দেখেন, আমি চিত্রটা নষ্ট না করি, এই বরাবর যদি বৃত্ত আঁকা যায় তাহলে কিন্তু বৃত্ত হবে না, হয়ে যাবে উপবৃত্ত, ডিমের মতো উপবৃত্ত হয়ে যাবে। ঠিক আছে, আমাকে বৃত্ত আঁকাতে হবে কিন্তু সর্ববৃহৎ, তাহলে বৃত্তটা আঁকাতে হবে হলো এই বরাবর, এই বরাবর বৃত্ত করবে, মানে সোজা কথা এমন না যে চার বাহুকে স্পর্শ করতে হবে, না, এর ভিতরে একটা বৃত্ত আঁকাতে হবে, যে বৃত্তটা হচ্ছে সর্ববৃহৎ, সবচেয়ে বড় কত বৃত্ত। হ্যাঁ, তাহলে সেই বৃত্তটা আঁকাতে হবে প্রস্থ বরাবর, মানে প্রস্থকে, এই যে এটাই তো ব্যাস, এই প্রস্থকে ব্যাস ধরে, সোজা প্রস্থ না, ছোট বাহুকে ব্যাস ধরে বৃত্ত আঁকাতে হবে। আয়তক্ষেত্রের মধ্যে সবচেয়ে বড় বৃত্ত হচ্ছে ছোট বাহুকে ব্যাস ধরে সবচেয়ে বড় বৃত্ত আঁকাতে। এর আপনি যদি এই বাহুকে ব্যাস ধরে যদি বৃত্ত আঁকাতে চান সেটা তো বৃত্ত হবে না। হ্যাঁ, সেটা যে চার বাহুকে টাচ করতে হবে এরকম না, আমাকে বলছে যে এর ভেতরে সবচেয়ে বড় বৃত্ত কত আঁকাতে হবে। তাহলে কোন একটা আয়তক্ষেত্রের মধ্যে সবচেয়ে বড় বৃত্ত যেটা হবে সেই বৃত্তের ব্যাস হবে কার সমান? ছোট বাহুর সমান। এখানে 14, তার মানে এর ভিতরে যে বৃত্ত আঁকবো সেই বৃত্তের ব্যাস হবে 14 সমান, তাহলে বৃত্তটা এরকম হবে। তার মানে এই যে দেখেন ব্যাস কত, 14 সেন্টিমিটার। কেন এটা 14? তার মানে ব্যাসার্ধ কত? এই যে 7 সেন্টিমিটার। বুঝতে পারছেন এটা? তাইলে ক্ষেত্রফল এরিয়া ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার, তাহলে পাই ইনটু আর মানে 7, 7 স্কয়ার, তাহলে 49 পাই, 49 পাই, এটা উত্তর, 49 পাই স্কয়ার সেন্টিমিটার। আপনারা বুঝতে পারছেন আশা করছি, 49 পাই স্কয়ার সেন্টিমিটার। আচ্ছা, এখন এই যে 49 পাই, অপশনে দেখবেন যে 49 পাই যদি না পান, 49 পাই নাও পাইতে পারেন, তখন বুঝবেন যে 49 পাই নাই, মানে এই পাই এর মান বসাই দিছি। তো পাই এর মান কত? পাই এর মান আগেই বলছি, যখন বসাবেন অঙ্কের এই পাটির মান, সরি জ্যামিতির ক্ষেত্রে 22/7 বসানোর চেষ্টা করবেন। 22/7 বসান, তাহলে পাই এর মান 22/7 বসালে এই 7 সাথে 49, 7 দুগুণে 14, 4, 7 দুগুণে 14 আর 15, 154 স্কয়ার সেন্টিমিটার। যখন দেখবেন যে 49 পাই অপশনে নাই, তাহলে বুঝে গেছেন যে পাই এর মান কত, 22/7 বসাইছি। ওকে, আচ্ছা এবার আমরা দেখব এক পাশে আঁকেন আর যাই আঁকেন, এক পাশে আঁকেন আর যে পাশেই আঁকেন, না বলছে তো অঙ্কে বলছে যে এর ভিতরে যে ওর ভিতরে তো বৃত্ত এমন হবে না যে চার বাহুকে স্পর্শ করবে, বর্গক্ষেত্রে আয়তক্ষেত্রের ভেতরে এমন বৃত্ত আঁকা যায় না যা চার বাহুকে স্পর্শ করে। বলছে না, তাহলে এর ভিতর বৃত্ত এতটুকু হয়, এটা কি আয়তক্ষেত্রের ভেতরে বৃত্ত না? এটা কি সবচেয়ে বড় বৃত্ত না? এত বড় তো হয়, এটাও কিন্তু সবচেয়ে বড় বৃত্ত না। এরকম বৃত্ত আঁকাতে আঁকাতে সবচেয়ে বড় বৃত্ত হলে যেটা, এর চেয়ে বড় আকার, এর চেয়ে বড় আকারে তো সেট করে যাবে, বৃত্ত ভিতরে থাকবে না। কথা কি বুঝছেন? আচ্ছা এবার আমরা দেখব বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়। বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়, এটা ইম্পর্টেন্ট। বৃত্তকলার ক্ষেত্রফল, দেখেন বৃত্তকলার ক্ষেত্রফল আমি 10 সেকেন্ড সময় নেব। আচ্ছা, প্রশ্ন হচ্ছে বৃত্তকলা কি, আগে দেখি আমরা। এটা ও, এটা বি এ বি, ও এ বি, দেখেন
আচ্ছা এই এ বিটা কি চাপ না? এ বিটা কিন্তু চাপ। এ বি ইজ ইকুয়াল টু চাপ। বোঝার চেষ্টা করেন, চাপ হচ্ছে পরিধির অংশ। চাপ হচ্ছে এই পরিধির অংশ, এই যে পরিধির এই অংশটা, এটা ধরবে একটু ধরবে, হ্যাঁ। আর বৃত্তকলা মানে হচ্ছে ও এ বি, মানে পুরো অংশটাকে বলে বৃত্তকলা। এই যে পুরো অংশ মানে পুরো এই বৃত্তের যে একটা অংশ তাকে বলছি। শোনেন, চাপ হলো পরিধির অংশ আর বৃত্তকলা হচ্ছে পুরো বৃত্তের অংশ। কথা কি বুঝছেন? তাহলে বৃত্তকলা আর বৃত্তচাপের মধ্যে পার্থক্য কি? বৃত্তচাপ মানে এই যে একটু দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটুকু। আর বৃত্তকলা মানে এই জায়গাটা, এই জায়গাটা। পরীক্ষায় বৃত্তকলার ক্ষেত্রফল মানে এই জায়গার ক্ষেত্রফল কত আসবে পরীক্ষায়, বুঝে গেছেন সেটা? আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এই জায়গার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? বোঝার চেষ্টা করেন। আমরা পরিধি চাপের দৈর্ঘ্য যেভাবে বের করছিলাম এইটাও সেইভাবে বের করব। আচ্ছা দেখেন, যদি এই বৃত্তকলাটা বৃত্তের কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এই বৃত্তকলা ও এ বি এর ক্ষেত্রফল, ও এ বি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, কিভাবে আমরা বের করব দেখেন, আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরেন এটা 60 ডিগ্রি। কত ডিগ্রি? মনোযোগ দেন প্লিজ। এই ও এ বি 60 ডিগ্রি। তাহলে প্রশ্ন হলো, আমার কথা বোঝেন, এই পুরো বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। পুরো বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। আচ্ছা এই কোণটা, এই কোণটা, এই পুরো কোণটা কত? পুরো কোণটা কত? 360। 360 এই কোণটা, এই কোণটা 360 ডিগ্রি যত ভাগের এক ভাগ, মানে যত অংশ, এই জায়গার ক্ষেত্রফল পুরো ক্ষেত্রফলের তত অংশ। পরিধিতে কিন্তু বৃত্তচাপে কিন্তু এটাই করছিলাম, বোঝার চেষ্টা করেন। তাহলে মোট ক্ষেত্রফল পাই আর স্কয়ার, এই টোটালটার ক্ষেত্রফল, এই টোটালটার ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। কিন্তু আমার বের করতে হবে পাই আর টোটালটা না, এই অংশটা, মানে এই যে এইটু। এখন প্রশ্ন হলো এই কোণটা কত? 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি টোটাল বৃত্তের কোণ কত? 360। তাহলে 60 ডিগ্রি 360 এর কত অংশ? 60 ভাগ 360। এই 60 ডিগ্রি 360 মানে মোট কোণের কত অংশ? 6 ভাগের 1 ভাগ। তার মানে এই জায়গার ক্ষেত্রফল পুরো পাই আর স্কয়ারের 6 ভাগের 1 ভাগ। দ্যাট মিন্স এই পাই আর স্কয়ার কে 1/6 দিয়ে গুণ করুন, অর্থাৎ পাই আর স্কয়ার বাই 6। বোঝা গেছে কি বিষয়টা? একদম সিম্পল কোশ্চেন। তার মানে হলো আমরা কোন একটা এই সেগমেন্টের বা সেক্টরের যে জায়গাটা, এই জায়গাটা, এই যে এই বৃত্তকলা মানে ও এ বি, এই জায়গার ক্ষেত্রফল কিভাবে বের করব? মোট ক্ষেত্রফলকে গুণ করব। কত দিয়ে গুণ করব? এই জায়গাটা মানে এই কোণটা পুরো কোণের যত অংশ, এই জায়গার ক্ষেত্রফল পুরো ক্ষেত্রফলের তত অংশ। এটা কিন্তু পরিধিতেও বোঝাইছিলাম, বোঝা গেছে? তার মানে যেহেতু এই 60 ডিগ্রি কোণটা পুরো কোণ কত? 360। 60 ডিগ্রি কোণটা পুরো কোণের যেহেতু 6 ভাগের 1 ভাগ, তাহলে এই জায়গার ক্ষেত্রফলটা এই পুরো জায়গার পাই আর স্কয়ার 6 ভাগের 1 ভাগ। কিন্তু প্রশ্ন হলো যে আমরা এই যে এই কোণটা, খেয়াল করেন প্লিজ, এই কোণটা দেখেন, মনোযোগ দিয়ে প্লিজ, এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে তাহলে প্রশ্ন হলো এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে আমরা কিভাবে বের করছি যে এই জায়গাটা, মানে এই জায়গাটা, সরি, এই পুরো কোণের, দেখেন পুরো কোণ কত? 360। আর এই কোণটা কত? 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি এই পুরো কোণ 360 এর কত অংশ কিভাবে বের করব? উপরে থাকবে 30 আর নিচে থাকবে কে? নিচে থাকবে টোটাল কোণ। তাহলেই তো বেরোবে এই যে 3 12 36, 1/12 অংশ। মানে সোজা আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এই কোণটা পুরো 360 এর কত অংশ কিভাবে বের করব? তাহলে এই কোণটা কার অংশ? 360 এর কত অংশ? তাহলে বের করব যে এই কোণটা, এজন্য এটা উপরে। আর কার সাপেক্ষে বের করছি? পুরো কোণের সাপেক্ষে। আর যার সাপেক্ষে বের করা হয় সেটা নিচে থাকে, বুঝতে পারছেন? তার মানে এই কোণটা টোটাল 360 এর কত ভাগের 1 ভাগ? কিভাবে বের করব? উপরে দিব এই কোণ, নিচে 360, তাহলে 1/12 অংশ। এখন বলতে পারেন এটা তো বোঝাই যাচ্ছে 3 12 36, বাইরে বোঝা যাচ্ছে কথা সত্য। কিন্তু যখন এই কোণটা 30 ডিগ্রি না দিতে দিয়ে 40 ডিগ্রি, বলবেন 4 9 36, হ্যাঁ তাও বুঝলাম। কিন্তু যখন এটা দিয়ে 50 ডিগ্রি, 50 ডিগ্রি 360 এর কত অংশ? 50 ডিভাইডেড বাই 360, এটারে ক্যান্সেল, 5/36 অংশ। তখন তো আপনি আর ওইভাবে করতে পারছেন না, 5/36 অংশ। তার মানে আমি বোঝাতে চাচ্ছি এই কোণটা পুরো কোণের কত অংশ, সেটা কিভাবে বের করব? সেটা আমরা বের করব এই কোণ উপরে থাকবে আর নিচে থাকবে 360। আচ্ছা তাহলে কনসেপ্ট ক্লিয়ার যে এই কোণটা পুরো 360 এর যত অংশ, এই এই যে ও এ বি বৃত্তকলার ক্ষেত্রফলটা পুরো ক্ষেত্রফল মানে পাই আর স্কয়ার ঠিক তত অংশ। আশা করি বুঝছেন। এখন আমরা তাহলে কিভাবে বের করব? তাহলে দেখেন, আমি এখান থেকে বোঝানোর চেষ্টা করছি। দেখেন,
তাহলে এই কোণটা ধরেন 60 ডিগ্রি, তাহলে ও এ বি। এখন আপনাকে যদি বলি ও এ বি এর ক্ষেত্রফল, ও এ বি এর এরিয়া, এরিয়া ইজ ইকুয়াল ও এ বি এর এরিয়া ইজ ইকুয়াল টু মোট ক্ষেত্রফল পাই আর স্কয়ার, তাকে কত দিয়ে গুণ করব? এই কোণটা পুরো কোণের যত অংশ, কিভাবে বের করব? উপরে যাবে 60, নিচে হলো টোটাল কোণ 360। ব্যাস, এটাই উত্তর, এটাই উত্তর। হ্যাঁ, ঐকিক নিয়ম দিয়ে হবে রে ভাই, কোনো সমস্যা নাই। কেন বলবো? 360 ডিগ্রি কোণের জন্য কভার করছে পাই আর স্কয়ার, 1 ডিগ্রি কোণের জন্য কভার করছে পাই আর স্কয়ার বাই 360, তাহলে 60 ডিগ্রি কোণের জন্য কভার করছে পাই আর স্কয়ার বাই 360 ইনটু 60। একই কথা, একই কথা, ঠিক আছে, একই কথা। এটা মেবি সেক্টর না হলে সেগমেন্ট, আমার ঠিক মনে নাই, হয় সেক্টর না হলে সেগমেন্ট। হ্যাঁ, বৃত্তকলা এটা মানে সেক্টর বা সেগমেন্ট, আমার মনে নাই, এজন্য বলছি না। আচ্ছা, আশা করি বুঝছেন। ঐকিক নিয়ম দিয়ে করা যাবে, সমস্যা নেই। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল তাহলে কিভাবে করব দেখেন, মোট ক্ষেত্রফল পাই আর স্কয়ার, এটাকে গুণ করব কত দিয়ে? এটাকে গুণ করব এই কোণটা পুরো কোণের যত অংশ, এই কোণটা পুরো কোণ মানে 360 এর কত অংশ, কত অংশ? থিটা যাবে উপরে, এই কোণটা যাবে উপরে, নিচে 360। তাহলে এইটাই হলো বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। বোঝা গেছে বিষয়টা? ক্লিয়ার? তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল কি? পুরো ক্ষেত্রফল, পুরো বৃত্তের ক্ষেত্রফল ইনটু উপরে যাবে কি, যে যে বৃত্তকলার এই কোণটা যাবে উপরে আর নিচে হচ্ছে 360। কেন? কারণ এই কোণটা 360 এর যত অংশ, পুরো সরি এটার ক্ষেত্রফলটা পুরো ক্ষেত্রফলের তত অংশ, এটার জন্য। আশা করি বুঝছেন। তাহলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। হ্যাঁ, একজন বলছেন যে এটা কি ঐকিক নিয়মে করা যায় না? অবশ্যই যাবে। যখন এই পুরো পুরো 360 ডিগ্রি কোণ কভার করছি, তখন পুরো বৃত্ত কভার হয়ে গেছে। পুরো বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। তার মানে অ্যাঙ্গেল যখন 360 ডিগ্রি তখন ক্ষেত্রফল পাই আর স্কয়ার, অ্যাঙ্গেল যখন 1 ডিগ্রি তখন ক্ষেত্রফল পাই আর স্কয়ার বাই 360, আর অ্যাঙ্গেল যখন এই থিটা ডিগ্রি তখন ক্ষেত্রফল পাই আর স্কয়ার বাই 360 ইনটু থিটা। এই 360 কে থিটার নিচে নিয়ে যাওয়া হয়েছে, পাই আর স্কয়ার ইনটু থিটা ডিভাইড বাই 360। কোনো সমস্যা নাই, ঐকিক নিয়মে করলেও হবে। কিন্তু বিষয়টা তো একটু অ্যাডভান্স লেভেলে বোঝার চেষ্টা করেন। এই কোণটা পুরো কোণের যত অংশ, এই জায়গার ক্ষেত্রফলটা কি বলেন তো? সম্পূর্ণ ক্ষেত্রফল পাই আর স্কয়ার তত অংশ। তার মানে কি, পুরো ক্ষেত্রফল পাই আর স্কয়ারকে গুণ করতে হবে এই কোণটা যত অংশ। তো এই কোণটা কত অংশ কিভাবে বের করব? থিটা ডিভাইড বাই 360, বাস গুণ করে দিলে উত্তর চলে আসবে। আশা করি বুঝছেন। আচ্ছা, এবার আমরা এই রিলেটেড অঙ্ক করব। দেখেন, সহজ একটা অঙ্ক নিয়ে শুরু করছি। সেটা হলো, ধরেন এই একটা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। আচ্ছা, ঠিক আছে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বৃত্তের ব্যাসার্ধ, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার, এই যেটা 3 সেন্টিমিটার হলে, আচ্ছা হচ্ছে এই ও এ বি বৃত্ত করার ক্ষেত্রফল কত? ও এ বি এর ক্ষেত্রফল, ও এ বি এর ক্ষেত্রফল কত? আচ্ছা, তাহলে ও এ বি এর ক্ষেত্রফল কত? আচ্ছা, তাহলে ও এ বি এর ক্ষেত্রফল, তাহলে এখানে কোণ দেয়া আছে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি আপনারা বুঝতেই পারছেন, ব্যাসার্ধ দেয়া আছে। তাহলে ও এ বি এর ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার ইনটু 30 ডিভাইডেড বাই 360। ব্যাস, পাই আর স্কয়ার, পাই ইনটু আর এর মান কিন্তু 3 সেন্টিমিটার দেওয়া আছে, 3 স্কয়ার, এটা ক্যান্সেল, 1/12, 1/12। তাহলে পাই ইনটু 9/12, 3 3 এ 9, 3 4 এ 12, ঠিক আছে। এই যে 3 দিকে আসছে, 3 4 এ 9, 3 4 এ 12, তারপর 3 পাই বাই 4 স্কয়ার সেন্টিমিটার, যেহেতু ব্যাসার্ধটা সেন্টিমিটার স্কয়ার সেন্টিমিটার, 3 পাই বাই 4। বোঝা গেছে বিষয়টা? দেখেন, একদম সিম্পল। তার মানে বৃত্তকলার ক্ষেত্রফল, এই যে উনি বলছে সেক্টর, আচ্ছা আমার মনে ছিল না, এই জন্য কনফিউশন ছিলাম তো, সেক্টর। আচ্ছা, তাহলে কি হলো, এই জায়গার ক্ষেত্রফল কিভাবে বের করব? টোটাল ক্ষেত্রফলকে এই কোণটা টোটাল 360 এর যত অংশ তত দিয়ে গুণ করলে উত্তর চলে আসছে। মানে এই কোণটা টোটাল কোণের যত অংশ, এর ক্ষেত্রফলটা টোটাল ক্ষেত্রফলের তত অংশ। ক্লিয়ার? আশা করি বুঝছেন। এখন এই অঙ্কটা কিভাবে আসতে পারে? এই অঙ্কটা আসতে পারে এরকম। আচ্ছা, আচ্ছা, এখন আপনাদের যদি বলেন যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, খেয়াল করুন প্লিজ, বলবে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি চাপের দৈর্ঘ্য
এত সেন্টিমিটার হলে ওএবি বৃত্ত করার ক্ষেত্রফল কত, ওএবি এর ক্ষেত্রফল কত, আমি একটু দেখাই দিচ্ছি। দেখেন আচ্ছা, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি চাপের দৈর্ঘ্য, এবি চাপের দৈর্ঘ্য, ঠিক আছে, এবি চাপের দৈর্ঘ্য π/2 সেন্টিমিটার হলে ও এ বি এর ক্ষেত্রফল কত। এই যে এই চিত্র দেওয়া থাকবে না, কিন্তু এই বর্ণনা দেখে আপনাকে চিত্র কি করতে হবে, বুঝে নিতে হবে। বর্ণনা দেখে আপনাকে চিত্র বুঝে নিতে হবে। কিভাবে দেখেন, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, তারপরে প্রথমে আপনি একটা বৃত্ত আঁকাবেন যার কেন্দ্র হবে ও, ব্যাস দিয়ে দিলেন। এবার হচ্ছে এবি চাপের দৈর্ঘ্য, তার মানে বুঝে গেছেন যে এবি চাপ, আচ্ছা এবি চাপ, চাপের দৈর্ঘ্য এখানে কিন্তু দেওয়া থাকবে এবি চাপের দৈর্ঘ্য এত সেন্টিমিটার হলে, আচ্ছা এখানে বলবে এবি চাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই কথা বলা থাকবে, না তো পারবো না, কোণ উৎপন্ন করে, এবি চাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই কথাটা বলা থাকবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমাদের বলছে যে এবি চাপের দৈর্ঘ্য, মানে এবি একটা চাপ, তার মানে এখানে এবি একটা চাপ, তাহলে এই যে বুঝে গেছি, এ একটা বিন্দু, বি একটা বিন্দু, আর এই হলো সেই এবি চাপ, আর এটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই হলো চিত্র আঁকায় ফেললাম বর্ণনা অনুসারে। ঠিক আছে, এবার কি, তাহলে আমরা এবি চাপের এই তাহলে ও এবি ক্ষেত্রফল বুঝতেই পারছেন, তাহলে ও এবি মানে এই জায়গার ক্ষেত্রফল বৃত্তকলা, বৃত্তকলার ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার ইনটু 30 ডিভাইডেড বাই কত 360। আচ্ছা তাহলে এখন আর লাগবে ব্যাসার্ধ, লাগবে ব্যাসার্ধ দেয়া নাই, ব্যাসার্ধ বের করতে হবে, দেয়া আছে এবি চাপের দৈর্ঘ্য, এই এবি চাপের দৈর্ঘ্য হলো পাই বাই এই এবি চাপ, তাহলে এবি চাপের দৈর্ঘ্য আমরা জানি এবি ইকুয়াল টু কি, এবি ইকুয়াল টু কি মনে আছে 2 পাই আর, এই 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি টোটাল 360 এর যত অংশ, এই চাপের দৈর্ঘ্য হবে এই টোটাল পরিধির তত অংশ, মনে করে দেখেন, তাহলে টোটাল পরিধি হলো 2 পাই আর, তার কত অংশ 30, 360 এর কত অংশ 30 বাই 360, একই কথা। শুনেন এগুলো কিন্তু ক্লাসে করাইছি, এই 30 ডিগ্রি এই 360 এর যত অংশ, এই চাপের দৈর্ঘ্যটা এই টোটাল পরিধির তত অংশ, আর এই 30 ডিগ্রি 360 এর যত অংশ, এই জায়গার ক্ষেত্রফল এই ক্ষেত্রফলের তত অংশ, একই জিনিস। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা ক্যান্সেল, এটা দিয়ে 12 বার হচ্ছে, এটা দিয়ে কত 6 বার, তাহলে পাই আর বাই 6, পাই আর বাই 6, আর এই এবি চাপের দৈর্ঘ্য দিয়ে আছে পাই বাই 2, দেখেন এই যে এবি চাপের দৈর্ঘ্য পাই বাই 2, এই পাশে বসবে পাই বাই 2, তাহলে পাই পাই ক্যান্সেল, এই দুই দিয়ে কাটলে 3 বার, এবার আর গুণ করলে আর ইকুয়াল টু কত 3 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ এই যে এখান থেকে ব্যাসার্ধ বের করে নিতে হবে, এই ব্যাসার্ধ বের করে এখানে এখন বসান, তাহলে পাই ইনটু 3 স্কয়ার ইনটু 1 বাই 12, ব্যাস 3 স্কয়ার 9, তাহলে পাই ইনটু 9 বাই 12, 3 3 9, 3 4 12, তাহলে 3 পাই বাই 4, তাহলে এটা উত্তর স্কয়ার সেন্টিমিটার। তার মানে ঘটনা হচ্ছে অনেক সময় কিন্তু একটু পেঁচায় দিবে, পেঁচায় দেওয়ার অর্থ কি বোঝাচ্ছি, পেঁচায় দেওয়া মানে বোঝাচ্ছে হচ্ছে যে সরাসরি ব্যাসার্ধ দেওয়া নাই, এই চাপের দৈর্ঘ্য দিয়ে আছে, তো চাপের দৈর্ঘ্য থেকে তো আমরা ব্যাসার্ধ বের করতে পারি, কোন চাপের দৈর্ঘ্য কি টোটাল পরিধি ইনটু এই 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 চাপটা বৃত্তের কেন্দ্রে যত কোণ উৎপন্ন করছে সেই কোণটা টোটাল কোণ যত অংশ, বুঝা গেছে। এখন দেখেন এগুলো অঙ্ক কিন্তু আমি করাইছি, যে এই অংশটা, এই যে অংশটা কিন্তু আমি করাইছি আগে, না পারলে কিন্তু খারাপ লাগবে, সরাসরি যে এরকম একদম এইভাবে কোশ্চেন দেওয়া থাকবে এরকম নাও থাকতে পারে, তাই বলছি। আচ্ছা এখন দেখেন যে এখান থেকে আরো কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। আচ্ছা দেখেন এখানে প্রশ্ন আসছে এরকম, বৃত্তচাপের ক্লাস শুনে নাই, বৃত্তচাপের ক্লাস কিন্তু আমি করাইছি, আপনারা আসলে মানে আসলে বুঝতে পারছেন কি আমাকে, আমি আসলে বুঝতে পারছি না, আপনাদের রেসপন্স কমে গেছে একদমই, বুঝছেন কিনা আমি আসলে ক্লিয়ার না। যাই হোক বৃত্তচাপের ক্লাসে আমি এগুলো কথা বলছিলাম, তবুও না বুঝলে বলবেন, আমি আবার চেষ্টা করবো, বুঝছেন, না বুঝলে অবশ্যই বলবেন, আমি আবার চেষ্টা করবো, আমার তো চেষ্টা করতে অসুবিধা নেই, কিন্তু বুঝাতে হবে আপনাদেরকে, অবশ্যই বুঝে নিতে হবে।
আচ্ছা, তো আমাদের বলছে যে বৃত্তের ব্যাসার্ধ, এই যে এটা চিত্র দেওয়া থাকবে, হ্যাঁ, বলছে চিত্রের বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে, বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে, 4 সেন্টিমিটার হলে দাগাঙ্কিত এলাকার ক্ষেত্রফল কত? এখন যে অঙ্কগুলো করবো আমি বলছি যে স্বাভাবিক অঙ্ক না, মানে সাধারণ অঙ্ক না। আপনি এই অঙ্কগুলো বুঝলে মানে আপনার মাথা ক্লিয়ার হবে, পরীক্ষার হলে চিন্তা করার সুযোগ পাবেন বেশি বেশি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে বলছে দাগাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল কত। বিষয়টা কেমন লাগছে? দাগাঙ্কিত অঞ্চল মানে এই দাগাঙ্কিত, এই যে দাগে অঙ্কিত, হ্যাঁ, দাগাঙ্কিত, তাহলে এই অঞ্চলের ক্ষেত্রফল চাইছে। তাহলে এই অঞ্চলের ক্ষেত্রফল, এখন প্রশ্ন হচ্ছে এই অঞ্চলে কোথায় আছে? এই অঞ্চলে কিন্তু ও এ বি বৃত্তকলার মধ্যে, দেখেন ও এ বি বৃত্তকলার মধ্যে, কিন্তু ও এ বি ত্রিভুজের বাইরে। ও এ বি কিন্তু দেখেন, ও এ বি একটা ত্রিভুজ, আবার ও এ বি কিন্তু একটা বৃত্তকলা, বোঝার চেষ্টা করেন প্লিজ। ও এ বি মানে আমি যদি এই অংশটা চিন্তা করি শুধু, তাহলে কিন্তু এটা একটা ত্রিভুজ। আর যদি আমি এই পুরো অংশটা চিন্তা করি, তাহলে কিন্তু ও এ বিটা বৃত্তকলা, বুঝছেন? তার মানে হলো আমি এই জায়গাটা কিন্তু বৃত্তকলার মধ্যে, কিন্তু ত্রিভুজের বাইরে। তাইলে এই টোটাল বৃত্তকলার ক্ষেত্রফল থেকে যদি আমি ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দেই, তাহলে এই এলাকার ক্ষেত্রফল বেরোবে। আচ্ছা, তার মানে এই দাগাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল যদি আমি এক্স ধরি, এই জায়গার ক্ষেত্রফল আমি এক্স ধরছি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি বলেন? ও এ বি বৃত্তকলার বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার এরিয়া মাইনাস ও এ বি ত্রিভুজের এরিয়া। বুঝছেন কিনা দেখেন, ও এ বি বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে, ও এ বি বৃত্তকলার ক্ষেত্র, সরি, এই দাগাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফলটা কেন বৃত্তকলার ভেতরে, তাহলে বৃত্তকলার এই পুরো ক্ষেত্রফল থেকে, এই বৃত্তকলার এই পুরো ক্ষেত্রফল থেকে যদি আমি ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে তো এইটুকুর ক্ষেত্রফল আসবে, তাই না? তাহলে বলেন তো এই বৃত্তকলার ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার কে কত দিয়ে গুণ, এই কোণটা 30 ডিগ্রি তাকে কত দিয়ে ভাগ, 360 দিয়ে ভাগ, বুঝা গেছে? মাইনাস এই যে ত্রিভুজের ক্ষেত্রফল মনে আছে, ত্রিভুজের ক্ষেত্রফল কত ভাবে বের করা যায়? 5 ভাবে বের করা যায়। তার ভিতরে একটা সূত্র ছিল, একটা ত্রিভুজের এটা এ বি সি, এই কোণটা যদি দেয়া থাকতো তাহলে কি করতাম, হাফ ইনটু যে দুই বাহুর মধ্যে কোণ আছে সেই দুই বাহুর গুণফল ইনটু এদের মধ্যবর্তী কোণের সাইন, এটা কিন্তু একটা ক্ষেত্রফল নির্ণয় সূত্র। তাহলে এখানে যেহেতু এই কোণটা দেওয়া আছে, তাহলে এই কোণের মাধ্যমে বের করব। এখন অনেকে বলতে পারেন যে কেন এই ব্যাসার্ধ দিয়ে আছে 4, এই ব্যাসার্ধ 4, এটা কিন্তু ব্যাসার্ধ, এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব ব্যাসার্ধ, এটা কিন্তু ব্যাসার্ধ, কিন্তু এই বাহু তো দেওয়া নাই। সুতরাং এই দুই বাহুর মান দেওয়া আছে, এদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল কি হাফ ইনটু বাহুদ্বয়ের গুণফল ইনটু এদের মধ্যবর্তী কোণের সাইন, তাহলে মধ্যবর্তী কোণের সাইন মানে sin 30, ক্লিয়ার? তাহলে এখন দেখেন পাই আর স্কয়ার, আর মানে 4, তাহলে পাই আর স্কয়ার মানে আর 4 স্কয়ার, দেখেন 4 স্কয়ার, তাহলে পাই ইনটু 4 স্কয়ার ইনটু এটা ক্যান্সেল, তাহলে 3 12 তাহলে 12 মাইনাস এই হাফ দিয়ে 2, তাহলে 2 ইনটু 4 ইনটু sin 30 এর মান হাফ, এটা ক্যান্সেল, তাহলে কত হচ্ছে? পাই আছে 16 পাই, তাহলে 16 পাই আর নিচে 12, তাহলে 16 পাই বাই 12 মাইনাস হচ্ছে 4, তাহলে 16 পাই বাই 12 মাইনাস 4, তাহলে 16 পাই বাই 12 মাইনাস 4, এখানে এখানে কাটাকাটি করা যায় দেখেন, তাহলে 16 পাই বাই 12 মাইনাস 4, 4 4 16, 3 4 12, তার মানে 4 পাই বাই 3 মাইনাস 4, 4 কমন আছে, 4 কমন নিলে পাই বাই 3 মাইনাস 1, হয়তো অপশন এরকমই থাকবে। যেহেতু অপশন নাই তাহলে আমরা বলতে পারছি না আসলে উত্তর কিভাবে থাকবে, আমরা এইভাবেই দেখলাম অপশন নাই যেতে এভাবে থাকে। মানে আপনি অঙ্ক বুঝছেন কি, অঙ্কটা বুঝতে হবে। দেখেন আমি এই জন্য বলছি সেই ত্রিভুজের কনসেপ্ট লাগছে এখন, আগে কেন ত্রিভুজ পড়ানো হচ্ছে, তার তো লজিক আছে। আগে ত্রিভুজ পড়ানোর কনসেপ্ট কি এটা, যে ত্রিভুজটা না জানলে তো অন্যান্য জায়গায় হচ্ছে না। রেখা কোণ ত্রিভুজ, এটা হলো বেসিক, জ্যামিতির বেসিক হচ্ছে রেখা কোণ ত্রিভুজ। আপনারা কি বুঝছেন? সবাই একটু জানাবেন যে এটা বুঝলেন কিনা, যে এই পুরো সেক্টরের ক্ষেত্রফল থেকে এই ওএবি ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দেওয়া মানে দাগাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল বের হবে। ওকে, আচ্ছা মুছে দিচ্ছি।
আচ্ছা, এবার আরেকটা অঙ্ক লিখছি আমি, আরেকটা অঙ্ক লিখছি, দেখেন। দেখেন এটা হলো এই কোণটা, এই কোণটা হলো থিটা 1, হ্যাঁ এই যে বাইরে দেখাচ্ছি, কোণটা বাইরে দেখাচ্ছি, এই কোণটা হলো থিটা 2, এই কোণটা, এই যে কোণটা থিটা 2, হ্যাঁ এই কোণটা হলো থিটা 3। আচ্ছা, তো এই প্রতিটি বৃত্তের প্রতিটি এবিসি, এবিসি এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। আচ্ছা, বোঝার চেষ্টা করেন। প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ আর, প্রত্যেকটা বৃত্তের ব্যাসার্ধ আর, প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ আর, প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ আর, প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ আর। ভুলে গেছিলেন, ভুলে গেলে কেমন হবে? আচ্ছা, প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ আর, তাহলে আপনাকে বলবে হচ্ছে আর হলে দাগাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল, দাগাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল, অঞ্চলের এরিয়া কত। দাগাঙ্কিত অঞ্চল মানে বুঝতেই পারছেন, এই যে দাগ দেওয়া আছে, এই জায়গাটুকু, এই জায়গাটুকু, এই জায়গাটুকু, এটা তো বিশাল বিপদের কাজ। কেন বিশাল বিপদ বলছে? এই জন্য কারণ এই তিন জায়গা আছে, মানে তিন দাগাঙ্কিত জায়গা, তিন জায়গাতে ওদের ক্ষেত্রফল বের করতে হচ্ছে। তার মানে এইটুকের ক্ষেত্রফল, এইটুকের ক্ষেত্রফল আর এইটুকের ক্ষেত্রফল যোগ করলে তো দাগাঙ্কিত অঞ্চলের। দাগাঙ্কিত মানে ভাই এই যে এইটুক। তাহলে বলেন এইটা কি, এই কোণটা কিন্তু, এই যে এই কোণটা বুঝতে হবে কিন্তু, এই কোণটুক থিটা, এই যে এটা এই কোণটুক থিটা 2, মানে এখানে দাগ দেওয়া তো বুঝতে পারবেন, এখানে লিখলে বুঝতে অসুবিধা হবে, এই জন্য আমি বাইরে লিখছি। এই যে এই কোণটা 2, এই যে এই কোণটুক থিটা 3। তাহলে বলেন তো এটা একটা বৃত্তকলা, এটা একটা বৃত্তকলা, এটা একটা বৃত্তকলা, রাইট? তার মানে এই তিন বৃত্তকলার ক্ষেত্রফল যোগ করলে কি দাগাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল বের হবে। তবে বিষয়টা হচ্ছে এই বৃত্তটার ব্যাসার্ধ আর, এটার ব্যাসার্ধ আর, এটার ব্যাসার্ধ আর, রাইট? এবার তাকান, তাহলে আমি দাগাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল, আমি যদি এই জায়গার ক্ষেত্রফল, এই জায়গার ক্ষেত্রফল আর এই জায়গার ক্ষেত্রফল কি করতে হবে? যোগ করতে হবে আমাকে, তাই না? তাহলে এই জায়গার ক্ষেত্রফলটা আমি যদি ধরি, এটার ক্ষেত্রফল দিলাম এরিয়া 1, এটার ক্ষেত্রফল দিলাম a2, আর এইটার ক্ষেত্রফল দিলাম a3, ব্যাস। তার মানে দাগাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল হচ্ছে a1 প্লাস a2 প্লাস a3। a1 হচ্ছে এই বৃত্তকলার ক্ষেত্রফল। এখন আমাকে বলেন এইটা যেহেতু থিটা 1 কোণ, তাহলে এই বৃত্তকলার ক্ষেত্রফল, মনোযোগ দেন, টোটাল ক্ষেত্রফল কত? এই বৃত্তের টোটাল ক্ষেত্রফল কত? মানে আমি বোঝাতে চাচ্ছি এই সেক্টরটা কি এই বৃত্তের অংশ না, ঠিক আছে? এই বৃত্তের অংশ না, তাহলে এই অংশটার ক্ষেত্রফল কি হবে? এই বৃত্তের টোটাল ক্ষেত্রফল কিন্তু পাই আর স্কয়ার, তার সাথে কত গুণ? এই কোণটা 360 এর যত অংশ, তাহলে এই কোণটা হলো থিটা 1, তাহলে থিটা 1 ডিভাইডেড বাই 360, বোঝা গেছে? প্লাস এটা হলো a1 মানে আমি বোঝাচ্ছি এই জায়গার ক্ষেত্রফল। এখন a2 মিন্স হচ্ছে এইটুকের ক্ষেত্রফল। এইটুকের ক্ষেত্রফল হচ্ছে কি এই পুরো বৃত্তের একটা অংশ না এই জায়গাটা। আচ্ছা, তাহলে এই জায়গার ক্ষেত্রফল কত হবে? এই টোটাল বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, কেন এই বৃত্তের ব্যাসার্ধ পাই, সরি আর, তাহলে পাই আর স্কয়ার ইনটু এই কোণটা কিন্তু থিটা 2, তার মানে থিটা 2 ডিভাইডেড বাই 360, এবার প্লাস। এবার এই জায়গার ক্ষেত্রফল, এই টোটাল বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার ইনটু এই কোণটা কিন্তু থিটা 3, তাহলে থিটা 3 ডিভাইডেড বাই 360। আপনারা কি বুঝছেন? থিটা 3 ডিভাইডেড বাই 360। এখন দেখেন তো কি কমন আছে? পাই আর স্কয়ার ডিভাইডেড বাই 360, পাই আর স্কয়ার বাই 360, পাই আর স্কয়ার বাই 360 কমন আছে না? আচ্ছা, তাহলে পাই আর স্কয়ার বাই 360 কমন নিলাম, তাহলে এখানে থাকছে থিটা 1, এখানে থাকছে থিটা 2, এখানে থাকছে থিটা 3। তার মানে থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3। আচ্ছা, এবার বলার চেষ্টা করেন থিটা 1 কোণটা, এই থিটা 1 কোণটা কি এবিসি ত্রিভুজের একটা কোণ। থিটা 2 কোণটা কি, এই থিটা 2 কোণটা কি এবিসি ত্রিভুজের আরেকটা কোণ। থিটা 3 কোণটা কি
এবিসি ত্রিভুজের আরেকটা কোণ, তার মানে এই থিটা 1 থিটা 2 আর থিটা 3 হলো এই এবিসি ত্রিভুজের তিন কোণ। আর তিন ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। মানে এই থিটা 1 থিটা 2 আর থিটা 3 এর সমষ্টি 180 ডিগ্রি। তার মানে এইটা আসলে 180 ডিগ্রি। তার মানে এখানে হচ্ছে পাই আর স্কয়ার ডিভাইডেড বাই 360 ইনটু এটা কত 180, এটা ক্যান্সেল, এই 18 দিয়ে কাটলে পাই আর স্কয়ার বাই 2, তাহলে উত্তর হচ্ছে পাই আর স্কয়ার বাই 2। এইভাবে অপশন থাকবে, পাই আর স্কয়ার ডিভাইডেড বাই 2 অপশন ছিল। দেখেন অপশনগুলো দেওয়া ছিল এরকম। এক নাম্বার অপশন, অঙ্কটা কেমন লাগছে জানাবেন। পাই আর স্কয়ার, দুই নাম্বার অপশন ছিল হচ্ছে পাই আর স্কয়ার বাই 2, তিন নাম্বার অপশন ছিল হচ্ছে পাই আর স্কয়ার বাই 4, চার নাম্বার অপশন ছিল হচ্ছে পাই আর স্কয়ার বাই 8। তাহলে উত্তর হচ্ছে পাই আর স্কয়ার বাই 2। ক্লিয়ার সেটা? আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, তাহলে দেখেন অঙ্ক কেমন ভাবে আসতে পারে, অঙ্ক কেমন ভাবে আসতে পারে। এরকম অঙ্ক যদি আসে, এরকম অঙ্ক আসলে পরে যদি আগে না দেখা থাকে, সে পরীক্ষার হলেই কান্নাকাটি করে দেবে যে কি অঙ্ক, এই জায়গায় কেমনে বের করবো। এই জন্য আগে থেকে দেখে যাবে। 180 কেন? কারণ এই থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3 এটা তো তিন কোণের সমষ্টি। আর এই তিনটা কোণ কিন্তু ছিল, এই তিনটা কোণ থিটা 1 থিটা 2 থিটা 3, এই থিটা 1 কিন্তু এবিসি, এই যে এবিসি কিন্তু একটা ত্রিভুজ, খেয়াল করে দেখেন এবিসি কিন্তু একটা ত্রিভুজ। থিটা 1 হচ্ছে এই কোণটা, থিটা 2 হচ্ছে এই কোণটা, থিটা 3 হচ্ছে এই কোণটা। মানে এই তিনটা কোণ তো এই এবিসি ত্রিভুজের তিন কোণ। এই তিন কোণের সমষ্টি 180। কেন? যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। এই জন্য এই তিনটা কোণের সমষ্টি 180। প্রশ্ন করেছিলেন কে জানো? বুঝতে পারলেন কিনা? আনসলভড ইকুয়েশন। হ্যাঁ আপু বুঝতে পারছেন কিনা? হ্যাঁ আপনার ভাইয়া বোঝা যাচ্ছে না। আচ্ছা, আপনারা কি বুঝছেন? ক্লিয়ার? আশা করি বুঝছেন। হ্যাঁ অনেকেই কমেন্টস করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। জি আচ্ছা, এই জন্য আমি আপনাকে বলছি যে অঙ্ক, এই দেখেন এখন আপনার কেন ভালো লাগছে, আজকে কেন ভালো লাগছে, কারণ আপনাকে কিন্তু আগে কিন্তু এটা বেসিক বোঝানো হয়েছে। বেসিক যদি না থাকে তাহলে কিন্তু হবে না। এই জন্য কিন্তু আমি এই ত্রিভুজের 9টা ক্লাস দিছি, আস্তে আস্তে আগাচ্ছি। অনেকে আমার উপর রাগ করছেন আমি জানি, যে এত পড়ায় কেন পড়ায়, এত 70 ক্লাসে শেষ করার কথা 70 ক্লাস জ্যামিতির মধ্যে শেষ হয়ে গেল। সমস্যা নেই, আমি আরো বেশি ক্লাস দিব, আমি আরো বেশি ক্লাস দিব ভাইয়া, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা আশা করি বুঝছেন, মুছে দিচ্ছি। আচ্ছা এবার দেখেন এই টাইপের আর একটা অঙ্ক দিচ্ছি। আচ্ছা আমাকে এই যে দাগাঙ্কিত অঞ্চল দিচ্ছি না, আচ্ছা এই যে দাগাঙ্কিত অঞ্চল, এই যে দাগাই দিচ্ছি যে এলাকা, ওই দাগাঙ্কিত এলাকার ক্ষেত্রফল চাইছি। ঠিক আছে, দাগাঙ্কিত এলাকার ক্ষেত্রফল, দাগাঙ্কিত এলাকার ক্ষেত্রফল। জি দাগাঙ্কিত এলাকার ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত?
আচ্ছা, দাগাঙ্কিত এলাকার ক্ষেত্রফল কত, সবাই একটু মনোযোগ দেন। তো প্রশ্ন হচ্ছে দাগাঙ্কিত এলাকাটা কোথায় পড়ছে আগে বুঝতে হবে। দাগাঙ্কিত এলাকা কোথায় পড়ছে আমরা আগে সেটা বোঝার চেষ্টা করি। দাগাঙ্কিত এলাকাটা কিন্তু এ বি সি ত্রিভুজের ভেতরে। দেখেন এবিসি একটা ত্রিভুজ, কিন্তু এ বি সি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ, ওই ত্রিভুজের মধ্যে কিন্তু এই ত্রিভুজের মধ্যে কিন্তু দুইটা সেক্টর আছে, দুইটা বৃত্তকলা আছে, যেটা হলো এই এলাকা একটা বৃত্তকলা, আবার এই যে 60 ডিগ্রি এইটা একটা বৃত্তকলা। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল থেকে যদি আমি এই বৃত্তকলা আর এই বৃত্তকলার ক্ষেত্রফলটা বিয়োগ করি, তাহলে কিন্তু এই জায়গার ক্ষেত্রফল বেরোবে। কেন, বোঝা গেছে কি বিষয়টা? এখন এবিসি ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, এবিসি ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। কিভাবে এবিসি ত্রিভুজ? দেখেন এই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু 6, এই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু 9। এই যে ও বিন্দুতে স্পর্শ করছে পরস্পরকে, দেখেন ও বিন্দুতে, এইখানে ও বিন্দু দিছে মানে ও বিন্দুতে পরস্পরকে স্পর্শ করছে, ঠিক আছে? আচ্ছা, আর এই যে এসি হলো এই বিন্দুতে কিন্তু স্পর্শ, মনে আছে? আর আমরা জানি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব, এই কোণটা 90 ডিগ্রি, এটা দেওয়া নাই, বুঝে নিতে হবে। এই এই থিওরি আমরা পড়ছি, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব, এটা 90 ডিগ্রি। তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, কোণটা 90 দেওয়া ছিল না, বুঝে নিছি। আচ্ছা, তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ, এবিসি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বুঝে গেছেন যে আমাদের সমকোণী ত্রিভুজের, এখন প্রশ্ন হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। দেখেন এই ত্রিভুজের এই বাহুর দৈর্ঘ্য কত, 9, কিন্তু আমরা কিন্তু এই বাহুর দৈর্ঘ্যটা জানি না, এইটুক 6 কিন্তু এইটুক তো জানি না। কিন্তু আমরা যদি একটা কাজ করি সেটা হলো এই বাহুর দৈর্ঘ্য আমরা জানি, দেখেন মনে লিখবেন, এই বাহুর দৈর্ঘ্য আমরা জানি কত, এই যে বহিস্থ দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থ স্পর্শ করলে, বহিস্থভাবে স্পর্শ করলে এই ব্যাসার্ধদের যোগফলই হলো এদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই কেন্দ্র আর এই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব 9 আর 6 কত, 15। তাহলে এইটা হলো 15। তার মানে AB is equal to 15, 9 plus 6 is equal to 15। আর এই BC তো 9 দেওয়া আছে ব্যাসার্ধ, BC is equal to 9, তাহলে 15, 9। এখন প্রশ্ন হচ্ছে এইটা তাহলে কত হবে, এটা তাহলে কত, এসি, এসি কত আমরা বের করব কিভাবে, পিথাগোরাসের সূত্র দিয়ে, পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। পিথাগোরাসের উপপাদ্য কি, অতিভুজ স্কয়ার, এই সমকোণের বিপরীত হয় এটা অতিভুজ, তাহলে এবি হচ্ছে অতিভুজ, তাহলে এবি স্কয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এই এসি বের করব, এবি স্কয়ার মানে বুঝতেই পারছেন 15 স্কয়ার 225, বিসি স্কয়ার 9 স্কয়ার 81, আর এই এসি স্কয়ার বের করব। আচ্ছা, রেখে দিলাম। এবারে 81 এখানে বিয়োগ করে দিলে পারে বুঝতেই পারছেন 144 হবে, 144 এর কত হবে, 12 হবে। তাহলে AC স্কয়ার ইজ ইকুয়াল টু, এই যে বিয়োগ করেন 144, তাহলে AC কত, √144 মানে হচ্ছে 12। তার মানে আমরা AC তিন বাহু বের করে ফেললাম, AC বের করে 12, জি আচ্ছা 12। এখন প্রশ্ন হচ্ছে এটা যদি 12 হয়, এটা আমরা দেখেও বুঝে দিতে পারি 12 কিভাবে। এই দেখেন একটা 15 একটা 9, তাহলে 3:4:5 এখানে ম্যাচ করছে। এই 3 এর সাথে 3 গুণ করে আসছে 9, এই 5 এর সাথে এই 5 এর সাথে 3 গুণ করে আসছে 15, তাহলে 3 গুণ করে পাইছি, তাহলে এটার সাথে 3 গুণ করে কত হলো, 12। ওই যে 3:4:5। আচ্ছা, তাহলে 12 বের করে ফেললাম, এটা কত, 12। ব্যাস, আমাদের কাজ মোটামুটি আগে গেছে। তাহলে 12 বের করে ফেললাম এসি। ওকে, এবার মুছে দিচ্ছি। এসি কত বের হইছে, 12। তো সমকোণী ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করে আমরা এসি বের করলাম। তাহলে এসি হচ্ছে 12। এখন প্রশ্ন হচ্ছে ওই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর এরিয়া ইজ ইকুয়াল টু, ত্রিভুজ এবিসি এর এরিয়া আমরা জানি ত্রিভুজ এবিসি যেহেতু সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইনটু ছোট বাহু দুইটার গুণফল। ছোট বাহু দুইটা কি, একটা হলো অতিভুজ সবচেয়ে বড়, তাহলে 90 ডিগ্রির বিপরীত এটা অতিভুজ, তাহলে ছোট বাহু লম্ব একটা ভূমি একটা, তাহলে 9 আর এটা 12, তাহলে 9 ইনটু 12, তাহলে এটা হচ্ছে 6, 6 না কত, 54 স্কয়ার সেন্টিমিটার। তাহলে 54 স্কয়ার সেন্টিমিটার, 54 স্কয়ার সেন্টিমিটার হচ্ছে টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল। এখন এই টোটাল ক্ষেত্রফল থেকে যদি আমি এই বৃত্তকলা আর এই বৃত্তকলার ক্ষেত্রফল বাদ দেই, তাহলে কিন্তু আমার এই দাগাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল বের হবে। তাহলে এখন আমরা এই বৃত্তকলার ক্ষেত্রফল আর এই বৃত্তকলার ক্ষেত্রফল বের করে ফেলি। তাহলে এই বৃত্তকলার ক্ষেত্রফল, এই যে এই বৃত্তকলার ক্ষেত্রফল বুঝতেই পারছেন পাই আর স্কয়ার ইনটু 30/360, কেন এই কোণটা 30 ডিগ্রি আর 360 দিয়ে ভাগ, এটার আর হচ্ছে কত, 6। আচ্ছা, প্লাস এই বৃত্তকলা, এই যে BCO এই বৃত্তকলার ক্ষেত্রফল বুঝতেই পারছেন পাই আর স্কয়ার ইনটু ওখানে কোণ কত, ওখানে কোণ 60 ডিগ্রি, 60 আর নিচে কত,
360। আচ্ছা, এই শূন্য শূন্য ক্যান্সেল, এই আর কিন্তু 6, এটার আর কিন্তু 6, এটা কিন্তু এই নিত্য 6, তাহলে পাই ইনটু 6 স্কয়ার মানে 36 ইনটু 3/36 প্লাস পাই, এই আর এর আর কিন্তু এই যে 9, তাহলে পাই ইনটু 9 স্কয়ার, পাই ইনটু 9 স্কয়ার মানে 81 ইনটু এই শূন্য শূন্য 6/36। আচ্ছা, 36 ক্যান্সেল, এটা হচ্ছে 3 পাই প্লাস 6 6 36, তাহলে কত হচ্ছে 3 3 দুগুণে 6, 3 27 81, তার মানে 27 পাই/2, তাহলে 27 পাই/2, তাহলে কত হচ্ছে লসাগু হচ্ছে 6 পাই প্লাস 27 পাই, তাহলে 6 33 পাই, তাহলে 33 পাই/2, এটা হচ্ছে এই সেক্টর আর এই সেক্টরের ক্ষেত্রফল 33 পাই/2। তাহলে এখন আমরা এই দাগাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল কিভাবে পাবো? এই যে ত্রিভুজের ক্ষেত্রফল 54 থেকে এটা বাদ দিব, তাহলে অতএব দাগাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল হচ্ছে 54 - 33 পাই/2, এটা উত্তর। 54 - 33 পাই/2, বুঝতে পারছেন সবাই? সহজ, আপনি নিজে চেষ্টা করেন, কোনো প্রবলেম নেই। এখানে হিজিবিজি হয়ে গেছে তাই না? হিজিবিজি হলে সমস্যা নাই। আপনি বুঝবেন আগে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করবেন, 54 বের হইছে, তারপরে কি করবেন, এইটুকের ক্ষেত্রফল বের করবেন, এইটুকের ক্ষেত্রফল দুটো যোগ করে 54 থেকে বিয়োগ করে দিবেন। আশা করি বুঝছেন, কোনো সমস্যা এমনটাই বুঝতে পারছেন? এগুলো অঙ্ক, এটা কিন্তু প্রিলিতে আসার পসিবিলিটি কম, এই যেটা করালাম, কিন্তু এই অঙ্ক যে পারবে তার কিন্তু মানে কনসেপ্ট অনেক ক্লিয়ার হবে। ঠিক আছে, আচ্ছা মুছে দিচ্ছি। এখন শীটে একটা অঙ্ক আছে যে একটা মুদ্রার চারপাশে ওই একই আকৃতির মুদ্রা কয়টা রাখা যাবে। হ্যাঁ, এরকম একটা অঙ্ক আছে, দেওয়া স্ক্রিনে একটা অঙ্ক আছে, আমি বুঝতে পারি না। 9 নম্বর কোশ্চেন, 9, কোশ্চেন নাম্বার 9। নয় নম্বর কোশ্চেনে কি বলছে? 9 নম্বর কোশ্চেনে বলছে একটি গোল মুদ্রা টেবিলের উপর রাখা আছে, একটি গোল মুদ্রা টেবিলের উপর রাখা আছে, এই মুদ্রার চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্রাটিকে এবং দুপাশের মুদ্রাটিকে স্পর্শ করে, সরি, দুপাশে রাখা মুদ্রা দুটিকে স্পর্শ করে। আচ্ছা, তবে ঘটনা হচ্ছে এরকম যে একটা মুদ্রা, এই যে একটা মুদ্রা রাখা আছে, সেটা 5 টাকার কয়েন হোক আর 1 টাকার কয়েন হোক, আপনি পরীক্ষার হলে এই অঙ্ক আসলে ক্যালকুলেশন করার দরকার নেই, আমি প্রমাণ করে দিচ্ছি, আপনার ক্যালকুলেশন করার দরকার নেই। উত্তর 6টা, বুঝছেন? উত্তর সবসময় 6। আপনি পরীক্ষার হলে আঁকাবেন, কিন্তু দেখবেন যে বৃত্তগুলো যেন পয়েন্ট যেন সমান সমান সাইজের হয়, এটা বড় করে আঁকাছেন আর একটা এতটুকু আঁকালেন, এরকম না, প্রত্যেকটা সমান আঁকি, এখানে একই মুদ্রা একই সাইজের হবে, মাঝখানে একটা দিবেন, এবার চার পাশে আঁকানো শুরু করেন, একই সাইজ করে আঁকান মোটামুটি। এই যে দেখেন পাশেরটা কিন্তু এইটাকে স্পর্শ করবে, এটাকে স্পর্শ করবে, দুইটা, এই যে 3 নাম্বারটা, 4 নাম্বারটা, 5 নাম্বারটা, 6 নাম্বারটা। আমার বৃত্তগুলো ঠিকঠাক হয়নি বলে কিন্তু এই যে একটু ফাঁকা থেকে গেছে, যদি বৃত্তগুলো বড় বড় করে ঠিকঠাক আঁকাতে পারতাম, এই যে ওভারল্যাপ হয়ে গেছে, এরকম হবে না, তাহলে 6টাই হতো। ঠিক আছে, ধরেন এই একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, এই যে 6টা, এই যে এদিকে একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে বলে এখানে ওভারল্যাপ হয়ে গেছে, তাহলে একটা বৃত্তের, হ্যাঁ বাংলা ক্লাস আছে আমি জানি, কোনো প্রবলেম নেই, এই যে কিছুক্ষণ পরে ছেড়ে দিচ্ছি, আর 5 মিনিট সর্বোচ্চ, তাহলে আমাদের ক্লাস শেষ। তাহলে একটা বৃত্তের একটা কয়েনের পাশে এরকম একই টাইপের একই সাইজের আরো 6টা কি রাখা যাবে, একটা মুদ্রার পাশে 6টা রাখা যাবে। উত্তর 6টা সবসময় মুখস্থ রাখবেন, এই কোশ্চেনের উত্তর 6টি, কিন্তু কোশ্চেন হচ্ছে কেন 6টি তার প্রমাণ আমরা করব, কোনো প্রবলেম নেই, কেন 6টি সেটার প্রমাণ আমরা দেখছি। দেখেন, তাহলে আমি প্রথমে একটা মুদ্রা আঁকালাম, তার পাশে আর দুইটা মুদ্রা আঁকছি, কি বলছে যে এটাকে স্পর্শ করে পাশেরটাকে স্পর্শ করে, এই হলো সেই বিষয়টা, তাই না? আচ্ছা, এইটার সেন্টার, এইটার সেন্টার, এইটার সেন্টার বোঝার চেষ্টা করেন, এই সেন্টার দুইটা যোগ করলাম, তাহলে এইটা যদি এই বৃত্তের ব্যাসার্ধ হয়, এটাও কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ, আর কয়েন তো বৃত্তাকার, আবার এই বৃত্ত আর এই বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, এটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, আর এটা আর এটা আর, এই সেন্টার থেকে এই সেন্টার যোগ করলাম, এটা আর এটা আর, দেখেন এখানে একটা ত্রিভুজ হইছে, এই 3 কেন্দ্র যোগ করাতে পাশাপাশি যে এটা কিন্তু মাঝখানে কয়েন, এরকম সাইড দিয়ে আছে দিচ্ছি না, সাইড দিয়ে যেগুলো আছে দিচ্ছি না, বুঝছেন?
তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ, কেন এইটুক 2r এইটুক 2r এইটুক 2r, তিন বাহু সমান হলে সেটা সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ সমান হয় এবং সেটা কত 60 ডিগ্রি। তাহলে এটা 60, এইটাও 60, এটা না দিই, সব কোণ 60, বোঝা গেছে বিষয়টা? এই কোণ 60, এই কোণ 60, তাতে কি এই কোণ 60, তাতে কি দেখেন, তাতে কি দেখেন, সবাই মনোযোগ দেন। আমাকে বলেন তো এই কোণ যে 60, এই 60 ডিগ্রি কোণ কয়টা বৃত্তকে কভার করছে? প্লিজ রেসপন্স করেন। এই যে এখানে ঝামেলা, একটু বোঝার চেষ্টা করেন প্লিজ। এদিকে এই 60 ডিগ্রি কোণ কয়টা কয়েন কভার করছে বলেন তো প্লিজ, একটু কমেন্টস করেন তো। এই 60 ডিগ্রি কোণ কয়টা কয়েনকে কভার করছে? কমেন্টস করেন প্লিজ। এই 60 ডিগ্রি কোণ এখানে কয়টা কয়েনকে কভার করছে? এই 60 ডিগ্রি কোণ, জি 60 ডিগ্রি কোণ কয়টা কয়েনকে কভার করছে? কমেন্ট করবেন। কালকে কালকে কিন্তু ক্লাস আছে, কালকেও ক্লাস আছে সলিড জিওমেট্রি, ঘন জ্যামিতি পড়াবো। ঘন জ্যামিতি নাকি অনেকে ভয় পায়, খুব সহজ। কালকে আমরা সলিড জিওমেট্রি করব। এই 60 ডিগ্রি কোণ, না না এই এই এইটা না, এইটা না, এইটা বাদ কয়টা আমি বলছি এইটা বাদ দিয়ে বাইরে কয়টা কয়টা কয়েনকে কভার করছে? এটা বাদ দিয়ে, এটা বাদ দিয়ে তিনটা, তার মানে এটা বাদ দিলে কয়টা হচ্ছে? দুইটা, জি আচ্ছা এক মিনিট, আমি বলছি কয়টা বৃত্ত আছে, ঠিক আছে। হ্যাঁ অনেকে বলছেন দুইটা, অনেকে বলছেন তিনটা, শুধু একজন উত্তর দিয়েছেন একটা, মুনতাসির ভাইয়া, আর আকিব ভাইয়া বলেছেন 6/1 আচ্ছা ওইটাও ইমপ্লিসিট উত্তর হয়েছে, কোনো সমস্যা নাই। একটা, এখন দেখেন আসলে একটা একটা বৃত্তকে একটা একটা কয়েনকে কভার করছে, দুইটা না একটা কয়েনকে কভার করছে। কিভাবে দেখেন, কারণ এই 60 ডিগ্রি কিন্তু দেখেন, আপনি আমাকে বলেন এই যে এইটা এই দেখ এটা কি এই কোণটা কি এই এই অংশটাকে কভার করছে? এই অংশটাকে কভার করছে না, এই কোণটা তো শুধু এইটুকু নিছে, এই যে এই অর্ধেক নিছে, মানে এই কয়েনের অর্ধেক নিছে। আবার এই 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 কোণটার এই এই কোণটা কিন্তু এই কয়েনের ওই পাশে নেই, এই অর্ধেক নিছে, তার মানে এই অর্ধেককে নিছে, এই কয়েনের অর্ধেক আর এই কয়েনের অর্ধেক, তার মানে এই অর্ধেক আর এই অর্ধেক মিলে একটা কয়েনকে কভার করছে, একটা কয়েনকে কভার করছে, দুইটা না। কিন্তু এটাই আমি বোঝানোর জন্য, এই যে আমি জানি যে অনেকে বলবে দুইটা কয়েনকে কভার করছে, না একটা কয়েনকে কভার করছে। এই ভুলটা যেন না হয়, যে একবার ভুল হলে যেন পরে না হয়। কেন? কারণ এই কোণটা তো এই পাশের অংশকে নেয়নি, আবার এই কোণটা তো এই 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 পাশের অংশকে নেয়নি, এই কয়েনের অর্ধেক নিছে, এই কয়েনের অর্ধেক নিছে, মানে এই কয়েনের অর্ধেক আর এই কয়েনের অর্ধেক মিলে দুই অর্ধেক মিলে একটা কয়েন। তার মানে এই 60 ডিগ্রি কোণ মানে একটা কয়েনে কভার করছে। তাহলে 60 ডিগ্রি কোণ কভার করছে কয়টা কয়েন? একটা কয়েন। তাহলে টোটাল কোণ কত? টোটাল কোণ তো কেন্দ্রে 360, তার মানে কেন্দ্রে 60 ডিগ্রি কোণের জন্য কয়টা কয়েন লাগছে? একটা কয়েন। তাহলে একটা কয়েনের জন্য পাচ্ছি কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে আচ্ছা 60 ডিগ্রি কোণকে কভার করছে একটি কয়েন, অর্থাৎ 1 ডিগ্রি কোণকে কভার করবে 1/60টি কয়েন। তাহলে 360 ডিগ্রি কভার করবে, মানে পুরো জায়গা কভার করা মানে 360 ডিগ্রি কভার করা এরকম। তাহলে কয়টা কয়েন? 360 ডিভাইডেড বাই 60, তার মানে 6টি কয়েন। আপনারা কি বুঝছেন সবাই? 6টি কয়েন। তার মানে এই 60 ডিগ্রি কোণ কভার করছে হচ্ছে একটা কয়েনে, তাহলে পুরো 360 ডিগ্রি কভার করতে কয়টা কয়েন লাগছে? তাহলে একটা, তাহলে মোর কোণ 360, তাহলে একটা কয়েন কভার করছে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি দিয়ে ভাগ করা মানেই তো কি পাওয়া? 6টা কয়েন। কিংবা এটা 60 ডিগ্রি, তাহলে কত হলে কত দিয়ে গুণ করলে 360 হয়? 6 দিয়ে গুণ করেন, তাহলে 60 * 6 = 360 ডিগ্রি। বোঝা গেছে বিষয়টা? আশা করি বুঝতে পারছেন সবাই, ক্লিয়ার না? ক্লিয়ার আছে বিষয়টা? তাহলে 6টা কয়েন দেখা যাবে। আচ্ছা এবার লাস্ট কোশ্চেন, আজকের লাস্ট পড়া এবং বৃত্ত শেষ, বৃত্ত ক্লোজ করলাম, অফিশিয়ালি বৃত্ত ক্লোজড। হ্যাঁ কালকে আমরা পড়বো সলিড জিওমেট্রি, ঘন জ্যামিতি। আর অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন, আমি তো বলে দিচ্ছি আজকে আমি নোটিশ দিয়ে দিব, কোনো সমস্যা নাই, এরপরে ক্লাসগুলোর ব্যাপারে নোটিশ দিলাম জিওমেট্রি শেষের দিকে। আজকে আর বলছিলাম কালকে 3টা ক্লাস লাগবে, আজকে একটা বা 2টা ক্লাস শেষ। তারপর আমরা চলে যাব হচ্ছে বিন্যাস সমাবেশ, সেট সম্ভাবনা, ঠিক আছে? ওকে লাস্ট কোশ্চেন মানে এটা একটা থিওরি। হ্যাঁ আচ্ছা, বৃত্তে অন্তর্লিখিত লিখে নেন, বৃত্তে অন্তর্লিখিত আয়তক্ষেত্রের কর্ণই বৃত্তের ব্যাস।
কর্ণই বৃত্তের ব্যাস। পয়েন্ট যে সার্কেলের 2 পার্ট নিব। বহেমিয়ান ভাই, আমি আপনার কথাটা বুঝিনি, কোশ্চেনটা একটু ক্লিয়ার করে করেন তো। বুঝিনি, এটা কোশ্চেনটা একটু ক্লিয়ার করে করেন। আচ্ছা, তাহলে বৃত্তে অন্তর্লিখিত আয়তক্ষেত্রের কর্ণই বৃত্তের ব্যাস, কর্ণই বৃত্তের ব্যাস, বা এই কথাটা আবার ওইভাবে লিখতে পারি, বা কর্ণ বৃত্তকে সমান দুই ভাগে ভাগ করে। বৃত্তে অন্তর্লিখিত আয়তক্ষেত্র, প্রথম কথা হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত আয়তক্ষেত্র। ঠিক আছে, বৃত্তে অন্তর্লিখিত আয়তক্ষেত্র মানে হচ্ছে বৃত্তের মধ্যে আয়তক্ষেত্র থাকবে। ওকে ফাইন, আঁকান আপনার ইচ্ছা মতো আয়তক্ষেত্র আঁকান, যেটা ইচ্ছা। বৃত্তে অন্তর্লিখিত আয়তক্ষেত্র আঁকান। ওকে ফাইন। এখন বৃত্তে অন্তর্লিখিত আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের কর্ণই নাকি বৃত্তের ব্যাস? এই প্রশ্ন আসবে কি, বৃত্তে অন্তর্লিখিত আয়তক্ষেত্রের কর্ণ কি? বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের জ্যা তো অবশ্যই বৃহত্তম জ্যা। আচ্ছা, তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে কর্ণ আগে আঁকাই, তাহলে এই দুই কর্ণ আঁকাই দিলাম। দেখেন মনে দিন প্লিজ, এই যে এখানে একটু খেয়াল করেন প্লিজ, এটা কি সেই আয়তক্ষেত্রের কর্ণ না? এই আয়তক্ষেত্রের কর্ণ নাকি বৃত্তের ব্যাস? কেমন একটু মুছে দিত, দেখেন এটা মুছে দিন, মুছে দিচ্ছি, মুছে দিলাম। এবার আমাকে বলেন এটা কি বৃত্তে অন্তর্লিখিত ত্রিভুজ না? বৃত্তে অন্তর্লিখিত, এবং দেখেন আমরা সবাই জানি, এবং এটা কিন্তু এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি কেন? কারণ এটা ছিল একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র চার কোণ কত ডিগ্রি? চারটা কোণ 90 ডিগ্রি, তার মানে এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তার মানে এটুকু যখন মুছে দিছি, তার মানে বাকি যে অংশটা থাকলো সেটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। বুঝতে পারছেন কেন এই কোণটা সমকোণ? আর আমরা জানি বৃত্তে অন্তর্লিখিত সমকোণী ত্রিভুজ কখন হয়? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, আর অর্ধবৃত্তস্থ ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। তার মানে এটা একটা অর্ধবৃত্তস্থ ত্রিভুজ। অর্ধবৃত্তস্থ ত্রিভুজ মানে এই যে রাশিটা, এটা গেছে কেন্দ্র দিয়ে, আর কেন্দ্রগামী যে জ্যা সেটা তো ব্যাস, আর এই জিনিসটাই কিন্তু ছিল ওই আয়তক্ষেত্রের কর্ণ। তার মানে এই আয়তক্ষেত্রের যে কর্ণ, এটা কি এই ত্রিভুজের, সরি এই বৃত্তের ব্যাস। কি করে বুঝলাম? কারণ একটা কয়েন কেন 1.5টা কয়েন হবে না, হবে না, কারণ 60 ডিগ্রি অ্যাঙ্গেল তো থার্ড সার্কেলের অংশ নিচ্ছে না, থার্ড সার্কেলের অংশ নিক, থার্ড সার্কেলের অংশ নিক, কিন্তু ওই যে ভিতরে যে কোণটা দেখেন। আচ্ছা, এটা কি বুঝছেন সবাই? আচ্ছা, এটাকে বুঝাইনি। তাহলে এটা এই কোণটা 90 ডিগ্রি, কারণ আয়তক্ষেত্র ছিল, তার মানে 90 ডিগ্রি, তার মানে এই যে ত্রিভুজের মধ্যে, ত্রিভুজের এই যে অর্ধবৃত্তস্থ কোণ এক কোণ সমকোণ হয়, আর এই অর্ধবৃত্তস্থ ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজ, তার মানে এটা একটা অর্ধবৃত্তস্থ ত্রিভুজ। অর্ধবৃত্তস্থ ত্রিভুজ মানে এটা অবশ্যই কি ব্যাস, কতদিন বুঝাইছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাস, আর এটাই কিন্তু ছিল কি সেই আয়তক্ষেত্রের কর্ণ। তার মানে বলা যায় যে এই ত্রিভুজের মধ্যে যদি কোনো আয়তক্ষেত্র আঁকাই, তাহলে অবশ্যই এই আয়তক্ষেত্রের কর্ণই হবে বৃত্তের ব্যাস। যে কোনো জায়গায় আঁকান, আয়তক্ষেত্র আঁকালে এটা করবে। ধরেন এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, তাহলে এই কর্ণ আঁকাবেন, এই কর্ণ যাবে মাঝখান দিয়ে। ওকে, আশা করি বুঝতে পারছেন সবাই। তো আচ্ছা, এই জিনিসটা শেষ করে দিয়ে আমি বোঝাই দিচ্ছি। এই যে উনি যে প্রশ্ন করেছেন, একটা সার্কেল, দেখেন এটা সেই কয়েন, এই কয়েন আর এই কয়েন। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে যে ত্রিভুজটা আসছিল, সেই ত্রিভুজটা কিন্তু, আমার কথা হচ্ছে যে এখানে মোট কোণ 360, তার এই 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি অংশটা কভার করার জন্য একটা এই হাফ কয়েন, এই হাফ কয়েন, এই হাফ কয়েনটা তো এই কয়েনের অংশ নিতে লাভ নাই, মানে এই কয়েন তো মাঝে আছে, এর চার পাশ দিতে একই ধরনের কাহিনী। তাহলে এই জিনিসটা কত? 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রির জন্য এই হাফ একটা কয়েন কাজ করছে। এটা তো আমার লাগছে না, আমার লাগবে শুধু এই কোণটা। তাহলে এই 60 ডিগ্রির জন্য একটা কয়েনে 60 ডিগ্রি কভার করছে। তাহলে 360 ডিগ্রি কভার করার জন্য এরকম 6টা কয়েন লাগবে। 6 গুণ 60 = 360। ওকে, তো আজকের মতো এই পর্যন্ত থাকছে। আমরা আবার কালকে ক্লাস শুরু করব ঘন জ্যামিতি, সলিড জিওমেট্রি, আয়তাকার ঘনবস্তু, ঘনক, তারপর হচ্ছে কোণক বা মোচক, তারপর হচ্ছে সিলিন্ডার বা বেলুন, এই বিষয়গুলো। ওকে, তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।